গভীর মাঝরাত, আকাশ ঢাকা ঘন মেঘে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে দৃষ্টি চলে না, যেন সমস্ত আলো শুষে নিয়েছে কোনো অতল গহ্বর। দূরে, অনেক দূরে কোনো এক নিশাচর পাখির তীক্ষ্ণ ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই অন্ধকারের বুক চিরে সাবধানে পথ চলছিলেন এক মধ্যবয়সী লোক। তার হাঁটার ভঙ্গিতে কোনো স্বাভাবিক ছন্দ ছিল না, ছিল এক তীব্র ক্লান্তি, উত্তেজনা এবং ভয় মেশানো অস্থিরতা। তার সর্বাঙ্গে ঘামের ধারা, যেন তিনি সবেমাত্র কোনো অত্যন্ত ভারী বা বিপজ্জনক কাজ শেষ করে এসেছেন। ঘন ঘন তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পিছন দিকে তাকাচ্ছিলেন, যেন নিশ্চিত হতে চাইছেন কেউ তার পিছু নিয়েছে কিনা। তার বুকের কাছে কোলের মধ্যে অতি সন্তর্পণে ধরা রয়েছে একটি বস্তু। বস্তুটি আকারে ছোট, কিন্তু তার ভার যেন লোকটির কাঁধ ভেঙে দিচ্ছে। অন্ধকারেও সেই বস্তুর ঘন নীল রং যেন আবছাভাবে লোকটির মুখে প্রতিফলিত হচ্ছে। দ্রুত হেঁটে এসে তিনি তার বাগান বাড়ির মূল দরজায় পৌঁছলেন। হাঁপুড় টানার মতো করে হাঁপাতে হাঁপাতে তিনি সাবধানে দরজা খুললেন। লোকটির এই একমাত্র চেষ্টা ছিল, তিনি যেন নিঃশব্দে ভেতরে ঢুকতে পারেন। কোনো মতে ঘরের ভেতরে ঢুকে তিনি মূর্তিটাকে একটি টেবিলে রাখলেন। তারপর তিনি দরজার দিকে ফিরলেন, দ্রুত সেটিকে বন্ধ করে দিতে চাইলেন। কিন্তু দরজাটি ভেজানোর আগেই এক ভয়ঙ্কর অতিথি ঘরের মধ্যে প্রবেশ করল, আচমকা, নিঃশব্দে, যেন মাটির ভেতর থেকে উঠে এসেছে। দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের মেঝেতে পিছলে ঢুকল একটা বৃহৎ ঘন কালো গোখরো সাপ। তার দেহ বিশাল, তার ফোঁস ফোঁস শব্দে ঘরটা ভরে উঠল। লোকটি তখনও সাপটাকে দেখেনি। তিনি দরজা ভিজিয়ে দিয়ে এক তৃপ্তির নিঃশ্বাস নিতে যাচ্ছিলেন। তার এই স্বস্তির মুহূর্তটি এক নিমেষে আতঙ্কে পরিণত হল। তিনি যেই ঘুরে দাঁড়িয়েছেন, অমনি তাঁর চোখ পড়ল মেঝেতে। কুচকুচে কালো সাপটি তখন ধীরে ধীরে ফনা তুলতে শুরু করেছে। ফোঁস ফোঁস শব্দ আর সাপের বিশাল ফনা দেখে লোকটির ভয়ে রক্ত জমাট বাঁধল। তার হৃৎপিণ্ড যেন দ্রুত তালে ঢাক বাজাচ্ছে। তিনি কোনো মতে পিছন দিকে সরে গেলেন। সাপটি স্থিরভাবে লোকটির দিকে তাকিয়েছিল। সেই চাহনিতে কোনো তাড়াহুড়ো নেই, আছে কেবল এক অলঙ্ঘনীয় এবং আদিম ক্রোধের ইঙ্গিত। সেই মুহূর্তে লোকটি বুঝতে পারলেন না যে প্রতিহিংসা আর মৃত্যুর এক ভয়ানক অধ্যায় শুরু হতে চলেছে গ্রামের বুকে। চোখের সামনে দৃশ্যটা দেখে লোকটার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আস্তে আস্তে পা সরিয়ে দেয়ালের দিকে সরে গেল। হাতের কাছে পড়ে থাকা একটা লাঠি তুলে নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, যা, যা রে যা, এখান থেকে যা। সাপটা কিন্তু থামল না। তার শরীরের কুণ্ডলি পাকিয়ে উঠছে, ফনাটা আরো খাড়া হয়ে উঠছে।
যেন নিঃশব্দে হুমকি দিচ্ছে। লোকটা লাঠিটা সামনের দিকে বাড়িয়ে দোলাতে লাগলো, কিন্তু সাপের চোখে একটুখানিও ভয় নেই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মেঝেতে পড়ে থাকা একটা টিনের কৌটো পায়ে ঠেকতেই খটাং করে শব্দ হলো। সেই আওয়াজে সাপটা এক ঝটকায় ফনাটা আরো উঁচু করে তুলল, আর তার চোখের দৃষ্টি সরাসরি লোকটার বুকে গিয়ে ঠেকল। ঠিক তখনই বাইরে দূরে বটগাছটার দিক থেকে ভেসে এলো একটা পেঁচার ডাক। ডাকটা এত হঠাৎ, এত কর্কশ যে লোকটা চমকে উঠল। তার হাত থেকে লাঠিটা পড়ে গেল, আর ভারসাম্য হারিয়ে সে পিছলে পড়ল মাটিতে। চাঁদের আলোয় তার মুখটা ফ্যাকাশে, চোখে আতঙ্ক জমে আছে। সেই মুহূর্তেই সাপটা ঝাঁপিয়ে পড়ল। ফোনার ছায়া মেঝের উপর লম্বা হয়ে পড়ল। মুখের দুই পাশে বিষের ফোঁটা ঝিলমিল করছে, এক নিঃশব্দ তীব্র গতি। আর তারপর সব কিছু ডুবে গেল গভীর অন্ধকারে। মাথার দিকের জানালা দিয়ে ভোরের আবছা আলো এসে পড়েছে চোখে। একটা মৃদু শীতলতা আর অচেনা শান্তিতে মেশানো ঘুমটা চট করে ভেঙে গেল। বিছানায় আর গড়ালুম না, ধর্মড়িয়ে উঠে পড়লুম, যেমনটা অভ্যাস। গতকাল রাতেই জগৎমোহনবাবুর এই বিশাল প্রায় জঙ্গল ঘেরা বাড়িতে আমরা এসে পৌঁছেছি। মহানগরীর কোলাহল থেকে দূরে এই পাহাড়ি এলাকার নির্জনতা এক ধাক্কায় মনটাকে শান্ত করে দিয়েছে। পায়ের চটি গলিয়ে একেবারে বারান্দার দিকে এগিয়ে গেলুম। এই বারান্দাটা বেশ প্রশস্ত। দক্ষিণে মুখ করে দাঁড়িয়ে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায়। সম্মুখে অনেকখানি জমি পেরিয়ে দিগন্ত বিস্তৃত সবুজ। বর্ষা শেষ হলেও গাছপালার রং এখনও টাটকা, সতেজ। দূরের গ্রাম্য রেখাটি যেন গাঢ় কাজলের টানের মতো। তারই ফাঁকে ফাঁকে কয়েকটি টিনের চাল আর খড়ের ছাউনি দেয়া ছোট ছোট কুটির উঁকি মারছে। তাদের দিক থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, হয়তো সকালের উনুনে সবে আঁচ পড়েছে। এ জায়গাটা পাহাড় আর জঙ্গলের সীমান্তে অবস্থিত। আশেপাশে ঘন বনানীর একটা গাঢ় নীরবতা। এই সময়ে হঠাৎই পিছন থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। সে আমার বন্ধু কিশোরী। সে বলল, কি গো, একলা দাঁড়িয়ে বুঝি প্রকৃতির ধ্যান করছো? হ্যাঁ, নিচে যে ততক্ষণে চায়ের আসর বসে গেল তা তো খেয়াল নেই তোমার। আমি মৃদু হেসে তার দিকে ফিরলুম। কিশোরীর মুখে সেই চিরন্তন আলস্য মাখানো হাসি, কিন্তু ওর চোখের দৃষ্টিতে কৌতূহলের একটা তীক্ষ্ণতা। ধ্যান আর কোথায়, তবে এই নির্জনতার একটা আলাদা টান আছে, স্বীকার করতেই হবে। তুমি নিচে যাওনি কেন? গেছিলাম, ঠাকুরমশাই বললেন তোমার ঘুম ভাঙতে দেরি হবে, তাই তো তোমার জন্য দাঁড়িয়ে রইলুম। আর তাছাড়া আমাদের গৃহকর্তা জগৎমোহনবাবু তো দেখি সকাল সকালই হাজির। কথাটা শুনে কৌতূহল বাড়ল। কাল রাত্রে এখানে আসার পর থেকেই পুরো ব্যাপারটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখনও আমরা কেউই কিছুই বুঝতে পারছি না আসল ঘটনাটা কি। আমরা দুজন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। কাঠের সিঁড়ি, প্রতিটি ধাপেই একটা পুরনো ঘরোয়া আওয়াজ। নামার সময় বারান্দার কিনারা থেকে রান্নাঘরের দিকের উঠোনটা নজরে এলো। সেখানেই একটা বাঁশের তৈরি চাটাই পেতে চায়ের আয়োজন হয়েছে। জমিদার বাড়ি হলেও এখানে কোনো অযথা আতিশয্য নেই, সবটাই যেন মাটির কাছাকাছি, সরল। নামার পরেই দৃশ্যটা পুরোপুরি চোখের সামনে এলো। চারজনের একটি ছোট আসর। একদিকে বসে আছেন আমাদের ঠাকুরমশাই,
তাঁর দেহে কালকে সারা রাত এত রাস্তা আসার পরও কোনো ক্লান্তির ছাপ নেই, বরং চোখে সেই বিদ্যুতের ঝলক, মুখমণ্ডলে অসংখ্য বলিরেখা, যার প্রতিটি রেখা যেন এক অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী। তার হাতে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়, পাশে বসে আছেন আমাদের জগৎমোহনবাবু। তাঁর পরনে সাদা ধুতি আর গিলে করা পাঞ্জাবি, তাঁর মুখে একটা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি কোন এক গভীর সমস্যার কারণে ঠাকুরমশাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই কারণটা কি সেটা আমি বা কিশোরী কেউই জানি না। আমরা আসরে গিয়ে বসতেই ঠাকুরমশাই মিটিমিটি হাসলেন, সেই হাসিতে এক ধরনের প্রশ্রয় মেশানো। তিনি ধীর স্বরে বললেন, আরে এসো এসো, দেরি করনি, ভালোই হয়েছে। এই নাও তোমাদের চায়ের ভাঁড়। এখন বুঝি তোমার আলস্য ভাঙল? মহানগরীর অভ্যাস এখনো ছাড়তে পারোনি, তাই না? আমি হাসতে হাসতে চায়ের ভাঁড়টা হাতে নিলুম। না, ঠিক তা নয় ঠাকুরমশাই, এখানকার ঘুমটা বড্ড আরামের, তাই একটু গভীর হয়। জগৎমোহনবাবু, যিনি একটু আগে পর্যন্ত চিন্তিত মুখে বসেছিলেন, তিনি এবার নরম সুরে জিজ্ঞাসা করলেন, রাতে আপনার ভালো ঘুম হলো তো? নতুন জায়গা, তার উপর জঙ্গলের কাছাকাছি এলাকা, অনেক সময় পোকা মাকড়ের উৎপাত হয়। আগে হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে, একদম নিঃশব্দ নিশ্ছিদ্র ঘুম। আমি উত্তর দিলুম। আমার কথা শেষ হতে না হতেই কিশোরী পাশে বসে খিলখিল করে হেসে উঠল। নিশ্চিদ্র ঘুম, হ্যাঁ? ঠাকুরমশাই, আপনি বিশ্বাস করবেন না, গতকাল রাত্রে ও এমন নাক ডাকছিল, মনে হচ্ছিল বুঝি জঙ্গলের কোনো মস্ত ভাল্লুক এসে হাঁক মারছে। আমি তো ভয়ে ভয়ে পাশ ফিরে শুয়েছিলুম। হ্যাঁ, কিশোরীর কথায় চায়ের আসরে মৃদু হাসির রোল উঠল। জগৎমোহনবাবুও সামান্য হাসলেন, যদিও তাঁর দুশ্চিন্তার ভাঁজ পুরোপুরি মুছে যায়নি। ঠাকুরমশাই হেসে বললেন, আরে বাবা, বেশ তো, যুবক মানুষ, স্বাস্থ্য ভালো থাকলে নিদ্রাও গভীর হবে, সে তো ভালো লক্ষণ। গতকাল ছিল আমার অফিসের শেষ দিন। 7 দিন টানা এক টানা ছুটি। মহানগরীর একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য মনটা ছটপট করছিল। অফিস থেকে ফিরেই এক মুহূর্তও দেরি করিনি, তাড়াতাড়ি মেসের ব্যাগ গুছিয়ে সোজা ছুট লাগালুম ঠাকুরমশাইয়ের আস্তানায়। জানতাম আমার বন্ধু কিশোরীও ততক্ষণে ঠিক এসে উপস্থিত হবে, এবং হলোও তাই। যখন ঠাকুরমশাইয়ের বৈঠকখানায় পৌঁছলাম, দেখলাম কিশোরী আগেই আসর জমিয়েছে। প্রতিদিনের মতোই আমরা গিয়েছিলাম তার কাছে অদ্ভুত সব গল্প শোনার লোভে, যেসব অভিজ্ঞতা শুধু তারানাথ তান্ত্রিকের জীবনের ঝুলিতেই জমা আছে। কিন্তু সেদিন ঘরটির আবহাওয়া অন্যরকম ছিল। আমাদের নিত্যদিনের চেনা আসরটি যেন এক অচেনা ভারে স্তব্ধ। দেওয়াল ঘেঁষে একটি চেয়ারে অন্য এক ভদ্রলোক বসেছিলেন। পরনে সাদা ধুতি, অভিজাত চেহারায় একটা উদ্বেগের ছাপ স্পষ্ট। দেখেই মনে হলো ইনি সাধারণ কেউ নন। পরে জানলাম এঁর নামই জগৎমোহনবাবু। তিনি মনোযোগ সহকারে ঠাকুরমশাইয়ের সঙ্গে কোনো এক নিবিড় আলোচনায় মগ্ন। তাঁদের কণ্ঠস্বর বেশ নিচু। কী যে কথা হচ্ছিল তা আমাদের কানে পৌঁছল না। আমরা চুপচাপ দূরে বারান্দার এক কোণে দাঁড়িয়ে রইলুম, গল্পের আশা বুকে নিয়ে। খানিক পরে জগৎমোহনবাবু যখন কথা শেষ করে উঠলেন, তখন তাঁর মুখখানি চিন্তার রেখায় আরও গভীর হয়েছে। তিনি একবার আমাদের দিকে তাকালেন এবং দ্রুত পায়ে প্রস্থান করলেন। তখনই ঠাকুরমশাই আমাদের দিকে ফিরলেন, তাঁর চোখে সেই চিরন্তন রহস্যের দীপ্তি। আরে তোমরা এসে গেছো, ভালোই হলো। তিনি প্রশ্রয়ের হাসি হেসে বললেন, আরে শোনো, তোমরা দুজন আপাতত কয়েকদিনের জন্য একেবারে খালি আছো তো? মানে কোনো জরুরি কাজ নেই তো? আমি তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আগে হ্যাঁ, আমার তো 7 দিনের ছুটি, আমি একেবারে তৈরি, যেখানে বলবেন সেখানেই যাব। কিশোরী কিন্তু ততটা উৎসাহ দেখালো না, তার চোখে সামান্য দ্বিধা। আমার একটু গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল ঠাকুরমশাই, নতুন চাল এসেছে, মা বলছিলেন। ঠাকুরমশাই তার কথা থামিয়ে দিলেন। তাঁর গলায় তখন সামান্য জোর, কিন্তু তাতে ছিল এক অলঙ্ঘনীয় আদেশ।
গ্রামের বাড়িতে পরে গেলেও চলবে কিশোরী, কিন্তু এই সুযোগ বারবার আসে না। বিশ্বাস করো আর তুমিও চলো। যেখানে নিয়ে যাব জায়গাটা তোমার মন্দ লাগবে না, আর এমন অভিজ্ঞতা পাবে যা তোমার গল্পের ভাঁড়ার ভরে দেবে, বুঝলে? কিশোরী ঠাকুরমশাইয়ের কথা কখনো ফেলতে পারে না। তাছাড়া নতুন কোনো রহস্যের টানে দূরে কোথাও যাওয়ার লোভ তো আমাদের দুজনেরই। এই কথায় সে তার গ্রামের বাড়ির কথা তুলল। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন তখন আমিও চললুম। কিন্তু ব্যাপারখানা কি, কেন যাচ্ছি তা তো বললেন না। এখন নয়, ঠাকুরমশাই তাঁর অভ্যাস মতো রহস্য জিইয়ে রাখলেন। সময় হলে সব জানতে পারবে। এখন কেবল তৈরি হও, কারণ রাতেই বেরোতে হবে। তার কথার পর আর কোনো প্রশ্ন করার সাহস হলো না। আমরা দুজন দ্রুত নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আমাদের উত্তেজনা তখন তুঙ্গে। কিশোরী শুধু ফিসফিস করে বলল, দেখো, এবার নির্ঘাত কোনো ভয়ঙ্কর ভূতের পেছনে ছোটা হচ্ছে। হ্যাঁ, রাতের প্রথম ভাগেই আমরা রওনা দিলাম। জগৎমোহনবাবু আগেই একটি কালো রঙের বড় গাড়িতে চড়ে পৌঁছে গেলেন। তিনি আমাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা যখন নিজেদের সামান্য ব্যাগপত্র গুছিয়ে নিচে নামলাম, তখন দেখি ঠাকুরমশাই একখানা মোটাসোটা পুঁটুলি আর নিজের লম্বা লাঠিটি নিয়ে অপেক্ষমান। আমার চোখে কেমন একটা চাপা আনন্দ, যা সহজে ধরা যায় না। গাড়িতে উঠে আমি বারবার ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করতে লাগলাম, ব্যাপারটা ঠিক কী, এমন মাঝরাতে কোথায় যাচ্ছি? কিন্তু তিনি কেবলই হাসলেন। ধৈর্য ধরো, এ জগৎ বড়ই অদ্ভুত। এর রহস্যের পর্দা তোমরা সময় হলেই উন্মোচন করতে পারবে। তাঁর সেই চেনা হাসি, যাতে রহস্য আরও ঘনীভূত হয়। মোটরের হেডলাইটের আলোয় পথঘাট ক্ষণিকের জন্য উজ্জ্বল হয়ে যায়, আবার অন্ধকারে ডুবে যায়। আমাদের যাত্রা শহর থেকে বেশ খানিকটা দূরে। দীর্ঘক্ষণ পথ চলার পর বোঝা গেল আমরা কোনো এক শিল্পাঞ্চলের দিকে এগিয়ে চলেছি। আমার মনে হলো জায়গাটি হয়তো রানীগঞ্জ বা অন্ডালের কাছাকাছি কোনো একটা এলাকা। রাতের অন্ধকারে বিশেষ কিছু দেখা যাচ্ছিল না বটে, কিন্তু মাঝে মাঝে দূর থেকে আসা কয়লা খাদানের মৃদু গুঞ্জন এবং ছোট ছোট খাদান মুখের আবছা উপস্থিতি, যে এখানকার বাতাসকে এক প্রকার ধোঁয়ার গন্ধে ভারী করে রেখেছিল, তাতে বুঝলাম আমরা জনবসতির এক ভিন্ন প্রান্তে এসে পড়েছি। আমাদের গাড়ি যখন শেষ পর্যন্ত এক বিশাল বাগানবাড়ির ফটকের সামনে এসে থামল, তখন প্রায় মধ্যরাত। এই বাড়িটি আমাদের গৃহকর্তা জগৎমোহনবাবুর বাড়ি। বাড়িটি যেন এক অতল অন্ধকারে ডুব দিয়ে আছে। রাস্তার আলো এখানে পৌঁছয় না। জগৎমোহনবাবু তাঁর গাড়ি থেকে নেমে আমাদের পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেলেন। আর কোনো বিশেষ কথাবার্তা হলো না। আমরা সারাদিনের ব্যস্ততা এবং দীর্ঘ যাত্রায় ক্লান্ত ছিলাম, তাই কোনো প্রশ্ন না করে নীরবে নিজেদের বরাদ্দ কামরায় গিয়ে নিদ্রার আশ্রয় নিলাম। তারপর এই আজ সকালে ঘুম ভেঙে এই চায়ের আড্ডা। ঠাকুরমশাই চায়ের ভাঁড়ে শেষ চুমুকটি দিয়ে ভাঁড়টি মাটির উপরে রাখলেন। তাঁর চোখে এখন আর প্রশ্রয়ের হাসি নেই, বরং এক গভীর মনোযোগ। তাঁর দৃষ্টি স্থির হল জগৎমোহনবাবুর দিকে। দেখুন জগৎমোহন, ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর গম্ভীর, যেন মন্ত্রপাঠের মতো। আপনার আগ্রহেই এত দূর আসা। মাঝরাতে আপনারা আমাদের যত্ন করে এনে আশ্রয় দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞ। কিন্তু এমনভাবে রহস্য জিইয়ে রেখে তো আর কাজ হবে না। আপনি সকালে এত চিন্তিত মুখে এসেছেন, আমাদেরও কৌতূহল স্বাভাবিকভাবেই বেড়েছে। আসল ঘটনাটা কি? কেন এই ভোরেই আপনার ঘুম ভেঙে আমাদের কাছে আসতে হলো, সেই বৃত্তান্তটা খুলে বলুন, নইলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না। ঠাকুরমশাইয়ের প্রশ্নে জগৎমোহনবাবু সামান্য নড়ে চড়ে বসলেন। তাঁর গিরে করা পাঞ্জাবির ভাঁজ যেন আরও কুঁচকে গেল। তিনি একবার ইতস্তত করে চারিদিকে তাকালেন, যেন দিনের আলোতেও কোনো অশরীরী ছায়া তাকে অনুসরণ করছে। তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন। তাঁর কণ্ঠস্বরে এক ধরনের চাপা ভয় আর বিরক্তি মেশানো। আপনি ঠিকই ধরেছেন ঠাকুর মশাই, আমার আর লুকোনোর কিছু নেই। আমি দীর্ঘকাল ধরে কয়লা কোম্পানির হয়ে খাদানে কাজ করেছি। সে এক কঠিন পেশা,
তবে মিথ্যে বলবো না, রোজগার মন্দ ছিল না। খাটনি ছিল, কিন্তু হাত ভরে টাকা আসতো। এই কিছু সময় আগে সমস্ত কাজ থেকে পাকাপাকিভাবে অবসর নিলাম। জীবনের অধিকাংশ সময় কেটেছে মাটির নিচে কিংবা কোদাল হাতে। শেষ বয়সে একটু শান্তি খুঁজছিলাম আর কি। তিনি হাতের ভাঁড়টা একটু এগিয়ে দিলেন। আমরা চুপচাপ বসে তাঁর কথা শুনছিলাম। কিশোরীর চোখে এখন কৌতুক নয়, বরং গভীর আগ্রহ। অবসর নেওয়ার পর যা টাকা জমিয়েছিলাম, সেই পুঁজি দিয়েই এই বাগান বাড়িটা কিনে ফেললাম। শহর থেকে বেশ খানিকটা দূরে, নির্জন। আমার তো সংসার নেই ঠাকুরমশাই, কোনোদিন বিয়ে থাও করিনি, চিরকাল একাই কেটে গেল। তাই এই বিশাল বাড়িতে আমার থাকা খাওয়া সবই একার, সব একার। ঠাকুরমশাই থামিয়ে বললেন, আপনি একাই থাকেন? জগৎমোহনবাবু বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, কেন বলুন তো? তাহলে ওই দুজন কারা? কোন দুজন? ঠাকুরমশাই একটু চুপ করে গেলেন। তারপর বললেন, না না, কিছু না, আপনি বলুন। আমরা দুজনও অল্প অবাক হলাম। তিনি কথা তো এমনি এমনি বলেন না। তিনি আবার বলতে শুরু করলেন, প্রথম প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাকই চলছিল। এই জায়গাটার নির্জনতা আমার বেশ মনে ধরেছিল, কিন্তু তারপর প্রায় মাস দুয়েক হলো জিনিসগুলো ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। জগৎমোহনবাবু এবার একটু থামলেন, যেন নিজের অতীতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো মনে করতে গিয়েও তাঁর ভয় লাগছে। শুরুটা খুব সামান্যভাবেই হয়েছিল। আমি আপনাকে একদিন রাতের অভিজ্ঞতার কথা বলি। সেদিন শরীরটা বিশেষ ভালো লাগছিল না। এই তো বয়স হচ্ছে এখন, তাই তাড়াতাড়ি রাতের খাবার সেরে শুয়ে পড়েছিলাম। হয়তো তখন রাত 2 কি 2:30 হবে। হঠাৎ মাঝরাতে একটা চাপা খুটখুটে শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন খুব সাবধানে কেউ কাঠ বা মেঝে আঁচড়াচ্ছে। তিনি কান্নার মতো একটা আওয়াজ করে বললেন, ধরফরিয়ে যখন উঠে কান পাতলাম, তখন কিন্তু আর কিছুই শুনতে পাই না। চারিদিকে একদম নীরব, একদম নিস্তব্ধ। ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখেছি বা ভুল শুনেছি। তারপর আবার কিছুক্ষণ পর ঠিক সেই রকমই চাপা সতর্ক একটা খুটখুট আওয়াজ, যেন কেউ ঘরের মধ্যে কিছু খুঁজছে। আমি বিছানা ছেড়ে নামলাম। ভাবলাম যদি ইঁদুর তিঁদুর হয় তাকে তাড়াতে হবে। আমি নিচে নেমে এলাম ঠাকুরমশাই। আলো জেলে অনেকক্ষণ খুঁজেও কিছু দেখতে পেলাম না। ঘরের মধ্যে কেউ নেই, ইঁদুর বিড়ালের কোনো চিহ্নই নেই। সারা বাড়ি তখন নিশুতি। তারপর আমার শোবার ঘরের দরজার কাছে এসে যখন উপস্থিত হলাম, ঠিক সেই মুহূর্তে দেওয়ালের পাশ দিয়ে আলো আঁধারির মধ্যে চোখের কোণে দেখতে পেলাম একটা দ্রুতগামী ছায়া, যেন ঘরের এদিক থেকে ওদিকে চলে গেল। কালো আবছা একটা মানবাকৃতি ছায়া। তাঁর চোখ বিস্ফারিত হল। বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমার বুকের ভেতরটা ভয়ে একেবারে ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। আমি প্রায় চিৎকার করতেই যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই যখন সেখানে গেলাম, সেখানে আর কিছুই দেখতে পেলাম না। দরজা জানলা সব কিছু বন্ধ। মনে হলো যেন আমারই চোখের ভুল, যেন চোখের ধাঁধা। কিন্তু এ তো একদিনের ঘটনা নয়। এই দেখুন না, আবার মাঝে মাঝে এমনও হয় যে আমি হয়তো রাতের বেলা রান্নাঘরের গ্যাস বন্ধ করে এসেছি,
নিজের হাতে কপাট ঘুরিয়ে পরীক্ষা করে দেখেছি, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি কেউ যেন সেই গ্যাসের চাবিটা অল্প হলেও চালু করে দিয়েছে। ঘরের মধ্যে ঢুকলে গোটা ঘর গ্যাসের গন্ধে একেবারে ভরে থাকে। ভাগ্যিস কেউ দেশলাই ধরানোর মতো বোকামি করেনি। কিশোরী এবার স্থির থাকতে না পেরে জিজ্ঞাসা করল, আর কিছু? জগৎমোহনবাবু ঘাড় নাড়লেন। আরো 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 আছে, আরো আছে। কখনো কখনো এরকমও হচ্ছে হয়তো যে আমি নিচের তলার ঘরে, মানে ওই হল ঘরে বসে আছি, আর দোতলায় সব আলো নিজে নিজেই জ্বলছে আর নিভছে, যেন কেউ উপরে বসে খেলা করছে। প্রথম প্রথম এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো খুব সাধারণভাবেই ঘটছিল, আর আমার কোনো বড়সড় ক্ষতি হচ্ছিল না, তাই আমি অতটা গা করছিলাম না। ভেবেছিলাম হয়তো পুরনো বাড়ির এরকম দোষ, কিন্তু আস্তে আস্তে এই পরিমাণটা একেবারে বেড়ে গিয়েছিল। একদিন যা ঘটল তাতে আমার প্রাণ সংশয় হলো ঠাকুরমশাই। এই আমি তখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার বাতাস খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা প্রচণ্ড দমকা বাতাস, অথচ তখন আবহাওয়া শান্ত ছিল, আমাকে সজোরে ধাক্কা মারে, আর আমি ডাল সামলাতে না পেরে প্রায় রেলিং টপকে পড়েই যাচ্ছিলাম নিচে। কোনো মতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে আমি বাঁচাই, আর নিচে পড়লে তো নিশ্চিত নিশ্চিত মৃত্যু হতো। তিনি দুহাত জোর করলেন। এইসব অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলোতে আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি। বুঝতে পারছি কোনো অশরীরী শক্তি আমার পিছু নিয়েছে, কিন্তু ঠাকুর মশাই, এই বাড়িটি আমার শেষ সম্বল। এই বাড়িটি বিক্রি করার আমার একদম ইচ্ছে নেই, তাই এত ভরসা করে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। দেখুন আপনি যদি কিছু করতে পারেন, আমার একমাত্র ভরসা আপনি। ঠাকুরমশাই এতক্ষণ স্থিরভাবে জগৎমোহনবাবুর কথা শুনছিলেন। তাঁর চোখ পলকহীন, মুখমণ্ডলের বলি রেখাগুলো যেন আরো গভীর হয়েছে। তিনি ধীরে ধীরে তাঁর ডান হাতটি জগৎমোহনবাবুর কাঁধে রাখলেন। শান্ত হন জগৎমোহনবাবু। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর শান্ত অথচ দৃঢ়। আপনার প্রতিটা কথা আমি মন দিয়ে শুনলাম। ছায়া দেখা, গ্যাসের চাবি ঘুরে যাওয়া, আলো জ্বলা নেভা, এসবই পুরনো রহস্যময় বাড়ির চেনা লক্ষণ বটে। তবে দোতলা থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা, এটা কিন্তু সত্যি ভাবনার বিষয়। আপনার যখন এই বাড়িটার ওপর এত মায়া আর প্রাণের ভয় সত্ত্বেও আপনি এটিকে আঁকড়ে ধরে থাকতে চান, তখন আমি অবশ্যই আমার সর্বোত্তম চেষ্টা করব। ঠাকুরমশাই আশ্বাস দিলেন। ভয় পাবেন না। অশুভ শক্তির মোকাবিলা করার অভিজ্ঞতা আমার জীবনে নতুন নয়, তবে তার আগে সব দিকটা একবার ভালো করে বুঝে নিতে হবে। জগৎমোহনবাবু হাঁক ছেড়ে বাঁচলেন। এরপর আমরা আর এক মুহূর্তও সেখানে বসে থাকলাম না। চায়ের আসর ভাঙতেই ঠাকুরমশাই তাঁর দীর্ঘ লাঠিটি হাতে নিলেন। আমি আর কিশোরীও দ্রুত তৈরি হয়ে নিলাম। আমাদের কৌতূহল তখন তুঙ্গে। জগৎমোহনবাবুকে অভয় দিয়ে আমরা তিনজন সেই রহস্যময় বাড়ির বাইরে বেরিয়ে এলাম। বাড়ির ফটকের বাইরে আসতেই চারপাশের পরিবেশটা চোখে পড়ল। বিশাল চত্বর পেরিয়ে আরও দূরে নজর গেল। দিগন্তে উঠে গেছে বড় বড় পাহাড়ের সারি, সেগুলোর পাদদেশেই আমাদের এই জনপদ। আর তারই গায়ে লেগে আছে কয়লা শিল্পের চিহ্ন, রুক্ষ মাটি, কালো পাথরের স্তূপ আর আবছা ধোঁয়ার কুণ্ডলী, যা বাতাসের সঙ্গে মিশে এক ধূসর পর্দা তৈরি করেছে। কিছু কিছু জায়গায় চোখে পড়ল পুরনো পরিত্যক্ত কয়াদানের মুখ, মাটির গভীরে নেমে যাওয়া গর্ত। কোথাও আবার নতুন খাদান চালু আছে। দূর থেকে ভেতরে শ্রমিকদের কাজের মৃদু শব্দ আর কয়লা তোলার শব্দ ভেসে আসছে। বাতাস ভারী হয়ে আছে কয়লার গুঁড়ো আর পোড়া ধোঁয়ার গন্ধে। আমরা তিনজন সাবধানে হেঁটে চলেছি। ঠাকুরমশাই চারিদিকের পরিবেশ খুব খুঁটিয়ে দেখছেন। তাঁর চোখ যেন মাটির নিচের রহস্যকেও ভেদ করতে চাইছে।
হঠাৎই একটা গোলমাল শুনে আমরা থমকে দাঁড়ালাম। একটু দূরে একটা পরিত্যক্ত খাদানের মুখের কাছে জনাপাঁচেক লোক একজনকে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা পাগলের মতো ছুটছিল, সে যে কোনো প্রকারে তাদের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইছে। লোকটার চেহারা বিধ্বস্ত, পরনে ছেঁড়া ময়লা পোশাক, আর তার চোখ দুটো যেন ঠিকরে বেরোচ্ছে। তার গলার স্বর ফ্যাসফ্যাসে, সে কেবল চিৎকার করে বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ডাকছে, যেতে দাও, ভেতরে যেতে দাও, ভেতরে যেতে দাও। আশেপাশের লোকেরা তাকে জোর করে টেনে নিয়ে এলো, যেন অল্পের জন্য একটা বড় বিপদ থেকে বাঁচানো গেল। তাদের মধ্যে মৃদু উত্তেজনা, চাপা স্বস্তির গুঞ্জন। তারপর লোকটাকে সেখান থেকে ধমক দিয়ে ভাগিয়ে দেওয়া হলো। সে হাঁপাতে হাঁপাতে আবার সেই দিকেই ছুটতে যাচ্ছিল, কিন্তু মানুষের ধমকে শেষে অন্য পথে চলে গেল। ঠাকুরমশাই দ্রুত এগিয়ে গিয়ে এই লোকগুলোর সামনে দাঁড়ালেন। তারপর সৌম্য কিন্তু কঠিন চেহারা দেখে তারা সামান্য ইতস্তত করল। ঠাকুরমশাই শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো? লোকটা এমনভাবে ছুটছিল কেন, আর কোন গর্তের দিকে যাচ্ছিল? গ্রামের বয়স্ক চেহারার একটা লোক এগিয়ে এলো। তার মুখেও কয়লার কালির ছাপ। সে হাত কচলাতে কচলাতে বলল, আর বলবেন না ঠাকুরমশাই, এ তো এখানকার রোজকার ঘটনা। লোকটা আসলে পাগল। ওর নাম রামু। কিছু সময় আগে ওর দুটো ছেলে এই পথ দিয়ে খাদানে কাজ করতে যাচ্ছিল, তারপর তারা আর ফিরে আসেনি। লোকে বলে দুটো ছেলেই নাকি চাপা পড়ে মারা যায়। তারপর থেকেই তো ওর এই অবস্থা। ওর ধারণা ওর ছেলেরা ওকে ডাকছে, এই জন্যই তো ওই খাদানটা শেষ বন্ধ করে দিতে হলো। ঠাকুরমশাইয়ের মুখে এক গভীর আফসোসের ছাপ পড়ল। তিনি লাঠিটি মাটিতে ঠুকে মৃদু স্বরে বললেন, আহা আহা, কি মর্মান্তিক! নিজের চোখের সামনে ছেলের এমন পরিণতি দেখা সত্যি ভাবা যায় না। কিন্তু তাঁর কথা শেষ হতে না হতেই গ্রামবাসী লোকটা নিষ্পৃহ গলায় বলল, এইখানে এই সবই তো সাধারণ ঘটনা ঠাকুরমশাই। এই এলাকায় মাটির নিচের খাদানে যে এরকম কত লোক চাপা পড়ে মরে গেছে তার কোনো হিসাব নেই। কেউ জানে, কেউ জানে না। ওই রামু তো তবুও তাদের ছেলের কথা মনে রেখেছে। আমরা তিনজন বাড়ির দিকে ফিরলাম। ঠাকুরমশাইয়ের মুখেও একটা চাপা অস্বস্তি। ফটক পেরিয়ে জগৎমোহনবাবুর বাগান বাড়ির দিকে ভেতরে ঢুকতেই কেমন যেন একটা গা ছমছমে ভাব ফিরে এলো। মনে হলো যেন এতক্ষণ বাইরের খোলা আলোতে যে অভয় পেয়েছিলাম তা আবার এই দেওয়ালের ভেতরে চাপা পড়ে গেল। জগৎমোহনবাবু তখনও ভিতরের কোনো এক কামরায় বসে আছেন। আমরা সবে হলঘরের দিকে পা বাড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে কাণ্ডটা ঘটল। একটা তীব্র ধাতবের শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। কোথা থেকে যেন একটা বড় স্টিলের গ্লাস, বোধ হয় ডাইনিং টেবিল বা রান্নাঘরের দিক থেকে ছোড়া হয়েছে, বিদ্যুৎ গতিতে ছুটে এলো ঠাকুরমশাইয়ের মাথা লক্ষ্য করে। আমি আর কিশোরী কিছু বুঝে উঠবার আগেই ঠাকুরমশাইয়ের ক্ষিপ্রতা দেখলাম। তিনি যে কেবল তান্ত্রিকই নন, দীর্ঘ জীবনে তাঁর যে এক অন্যরকম দক্ষতা তৈরি হয়েছে তা স্পষ্ট হলো। তিনি নিমেষে মাথাটা সামান্য হেলিয়ে দিলেন। গ্লাসটি তার কানের পাশ দিয়ে সজোরে গিয়ে আছড়ে পড়ল দেওয়ালে। বিকট আওয়াজ করে মেঝেতে গড়াতে লাগলো। একটুর জন্য তিনি রক্ষা পেলেন। এ কি কাণ্ড! কিশোরী প্রায় চিৎকার করে উঠল। আমরা দ্রুত সেই দিকে তাকালাম। এই তো সবে গ্লাসটা ছোঁড়া হলো, কিন্তু ঘরের মধ্যে কোথাও তো কেউ নেই। তবে কি এটা জগৎমোহনবাবুর বর্ণিত সেই অলক্ষ্য ছায়ার কাজ? আমাদের মনে যখন এই প্রশ্ন ঘুরছে, ঠিক তখনই হলঘরের এক কোণে, যেখানে আবছা আলো ছিল, মনে হলো যেন একটা মানুষের আবছা অবয়ব ছুটে বেরিয়ে গেল, ঠিক যেন একটা ঝাপসা ঝড়ের মতো। চোর! নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। আমি আর কিশোরী মুহূর্তের মধ্যে একমত হলাম। এই অদ্ভুত কাণ্ডটির কারণ আমাদের খুঁজতে হবে। আমরা দুজন তীব্র কৌতূহলী এবং কিছুটা ভয় নিয়ে সেই দিকে ছুটে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই চোখে পড়ল না। খোলা দরজা দিয়ে বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল না, আর ঘরটা যথেষ্ট ছোট। তবে কি আমাদেরই ভুল? চোর বা ছায়া যেই হোক, সে গেল কোথায়? আমরা যখন ইতস্তত করছি, ঠিক সেই সময় উপরে তলা থেকে একটা শব্দ ভেসে এলো। চাপা কিন্তু স্পষ্ট পায়ে হাঁটার শব্দ, দ্রুত, ভারী জুতোর আওয়াজ নয়, বরং নরম কাপড়ের জুতোয় কেউ যেন লম্বা বারান্দা দৌড়চ্ছে। রহস্যের সমাধান করতে হবে।
চোর হোক বা ভূতের ছায়া, পিছু ছাড়লে চলবে না। আমরা দুজন তখন আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, প্রায় পড়ি কি মরি করে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। ঠাকুরমশাই ততক্ষণে মেঝে থেকে গ্লাসটা তুলে নিলেন। উপরের তলায় বারান্দাটা বেশ লম্বা, অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। আমরা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে তাকাতেই আমাদের সামনে সেই দৃশ্য, বারান্দার ওদিকে একটা আবছায়া আলো। স্পষ্ট মানুষ নয়, কেবল গতি আর আকারের ইঙ্গিত মাত্র। সে আমাদের দেখতে পেয়েই যেন আরও দ্রুত গতিতে বারান্দা ধরে দৌড়তে শুরু করলো। আমি আর কিশোরী ছায়াটির পিছন পিছন ছুটে গেলাম। এই ধরতে পারলাম, এই বোধহয় সামনে। ঠিক সেই মুহূর্তেই যখন আমরা বারান্দার মধ্যিখানে এসে পৌঁছেছি, তখন কিশোরী হঠাৎ সজোরে আমার এক হাত ধরে হ্যাঁচকা টান মেরে থামিয়ে দিল। দাঁড়াও। তার গলায় তীব্র সতর্কতা। আমি হতচকিত হয়ে দাঁড়িয়ে গেলাম। 1 সেকেন্ডের ভগ্নাংশ, আর ঠিক তার পরক্ষণই আমাদের দুজনের চোখের সামনে মাত্র 1 আঙুলের ব্যবধানে বারান্দার ছাদ থেকে নেমে আসা একটা প্রকাণ্ড ঝাড়বাতি সশব্দে ভেঙে মেঝেতে পড়ল। বিকট শব্দে কাঁচ আর ধাতুর টুকরোগুলো চারপাশে ছিটকে গেল। ভয় আর আতঙ্কে আমাদের শরীর ঠান্ডা হয়ে এলো। এ আর যাই হোক চোরের কাজ নয়, এ যেন এক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ। কোনোভাবে আমরা নিজেদেরকে স্বাভাবিক করলাম। ঘটনার অভিঘাতে দুজনের শরীর তখন কাঁপছে। ঝাড়বাতি ভাঙার শব্দ শুনে নিচ থেকে ঠাকুরমশাইয়ের চাপার ডাক শুনতে পেলাম। আমরা ধীরে ধীরে সিঁড়ে দিয়ে নিচে নেমে এলাম। হলঘরটি তখনও গ্লাসের বিকট আওয়াজের রেশ ধরে থমথমে হয়ে রয়েছে। নিচে পৌঁছে যা দেখলাম তাতে আমাদের আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। এক কোণে ঠাকুরমশাই শান্ত আর উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের দিকে হাত ইশারা করে বললেন, এসো, এখানে দেখো। আমরা কাছে গিয়ে দেখি মেঝেতে আমাদের গৃহকর্তা জগৎমোহনবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার চোখ দুটো উল্টে গেছে এবং মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তার সাদা ধুতিতে সামান্য রক্ত এবং কাদা লেগে আছে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল তাঁর পায়ের দিকে। ডান পায়ের গোড়ালির ঠিক উপরে মাংসের মধ্যে দুটো স্পষ্ট গভীর দাঁতের দাগ। ঠাকুরমশাই কিন্তু সম্পূর্ণ শান্ত। তিনি নিচু হয়ে জগৎমোহনবাবুর স্পন্দন পরীক্ষা করলেন। সময় নষ্ট করা যাবে না। রক্তপাত তেমন হচ্ছে না, কিন্তু বিষের কাজ শুরু হতে পারে। তোমরা দুজন মিলে চটজলদি ওকে গাড়িতে তোলো, নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি আর কিশোরী দ্রুত সক্রিয় হলাম। জগৎমোহনবাবুর শীর্ণ দেহ দুজনে মিলে ধরাধরি করে তাকে নিয়ে এলাম সেই গাড়িতে, যা দিয়ে কাল রাতে আমরা এখানে এসেছিলাম। আপনি যাবেন না ঠাকুরমশাই? আমি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলাম। ঠাকুরমশাই মাথা নেড়ে বললেন, না, আমাকে এই বাড়িতেই থাকতে হবে। আমাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তোমরা যাও আর দ্রুত ফিরে এসো। তাঁর চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞা। আমরাও আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসলাম এবং দ্রুত গতিতে হাসপাতালের দিকে রওনা হলাম। এখানকার রাস্তাঘাট বেশ রুক্ষ। আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যখন হাসপাতালে পৌঁছলাম তখন দিন প্রায় শেষ হয়ে আসছে। সেখানে ডাক্তার এবং নার্সরা দ্রুত জগৎমোহনবাবুকে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে গেলেন। আমরা দুজন বাইরে অপেক্ষারত। একরাশ ভয় আর ক্লান্তি আর কৌতূহল আমাদের ঘিরে ধরেছিল। কিছুক্ষণ পর নার্সরা বাইরে এসে জানালেন, চিন্তার কিছু নেই। সন্ধ্যার পর হাসপাতালের বিছানায় জগৎমোহনবাবুর জ্ঞান ফিরল। আমরা তখন তাঁর পাশে বসা। ধীরে ধীরে তিনি চোখ খুললেন। প্রথমটায় তাঁর দৃষ্টি ছিল শূন্য। তারপর তিনি একে একে আমাদের দুজনের দিকে তাকালেন। অবাক হলেন, যেন বোঝার চেষ্টা করছেন তিনি কোথায় আছেন, তার কি হয়েছিল। কোথায় কোথায় আমি? জগৎমোহনবাবুর কণ্ঠস্বর ক্ষীণ। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি হাসপাতালে জগৎমোহনবাবু, ভয় পাবেন না। আমরা কাল রাত থেকে আপনার বাড়িতেই আছি। আপনার শরীর খারাপ লাগছিল তাই আপনাকে এখানে নিয়ে এসেছি। তিনি কপালে হাত দিয়ে গভীরভাবে শ্বাস নিলেন। তাঁর চোখে সেই আগের ভয়টা আবারও ফিরে এলো। কিশোরী তখন ধীরে ধীরে পুরো ঘটনাটা বলল। আমরা যখন বাইরে থেকে ফিরলাম তখনই একটা স্টিলের গ্লাস উড়ে এসে ঠাকুরমশাইকে আঘাত করতে যাচ্ছিল। আর তারপর উপরে ঝাড়বাতি ভেঙে পড়ল। আর তারপরে আমরা আপনাকে নিচে অজ্ঞান অবস্থায় দেখলাম। আপনার পায়ে। কথাটা শুনে জগৎমোহনবাবুর মুখ আরও বিবর্ণ হয়ে গেল। তিনি নিজের পায়ে হাতের ইশারা করলেন। আমরা দেখলাম তাঁর ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা।
এতক্ষণে বুঝতে পেরেছি। তিনি মাথা নাড়লেন। আসলে আমি বাইরে থেকে কোনো দরকারি কাগজপত্র আনার জন্য ভেতরে আসছিলাম। হলঘরের দিকে এগোচ্ছি, ঠিক তখনই পায়ের কাছে কিছু একটা অদ্ভুত অনুভব করি। দ্রুত ঠান্ডা আর মাংসল কিছু একটা যেন সজোরে কামড় বসালো। একটা তীব্র যন্ত্রণা হচ্ছিল আমার। তারপর আমার মাথাটা ঘুরে যায়। একটা হিমশীতল অনুভূতি আমাকে গ্রাস করলো। তারপর আমার আর কিছু মনে নেই। এখন এই হাসপাতালে চোখ খুলছি। তিনি যে ছায়া দেখেছিলেন তার চেয়েও কোনো কঠিন বা জীবন্ত কিছু তাকে আক্রমণ করেছিল, এতে কোনো সন্দেহ রইল না। একটু পরেই সাদা পোশাকের একজন ডাক্তারবাবু ঘরে এলেন। তিনি রোগীর দিকে একবার তাকিয়ে আমাদের দিকে তাকালেন। শুনুন, ডাক্তারবাবু শান্ত স্বরে বললেন, ভাগ্য ভালো যেটা কামড়েছিল সেটা খুব বিষাক্ত কোনো সাপ ছিল না। হয়তো কোনো বিষহীন বা কম বিষধর কিছু হবে, তাই আপনাদের রোগী এখন বিপদমুক্ত। তবে পায়ের ক্ষতস্থানটা গভীর। এই এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব যথেষ্ট, তাই আপনাদের এরপর থেকে সাবধানে থাকতে হবে। তিনি আরও কিছু পরামর্শ দিলেন এবং শেষে বললেন, চিন্তার কিছু নেই, রাত্রে ওনাকে ছেড়ে দেওয়া যেতে পারে। আপনারা চাইলেই আজ রাতেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ডাক্তারবাবুর কথা শুনে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। গভীর রাতে জগৎমোহনবাবুকে নিয়ে যখন আমরা তাঁর বাগান বাড়িতে ফিরলাম, তখন একটা থমথমে নীরবতা বাড়িটাকে আরও রহস্যময় করে রেখেছে। জগৎমোহনবাবুকে তাঁর ঘরে শুইয়ে দিয়ে আমরা নিচে ঠাকুরমশাইয়ের কাছে এলাম। ঠাকুরমশাই তখনও সেই হল ঘরেই স্থির হয়ে আছেন। তাঁর পাশে তাঁর লম্বা লাঠিটি শোয়ানো। আমাদের দিকে তাকিয়ে তিনি কেবল একবার মৃদু মাথা নাড়লেন, যেন সব সংবাদ তাঁর জানা। তিনি নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, জগৎমোহনবাবু এখন কেমন আছেন? বললাম, বিপদের ভয় কেটেছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমরা খুব বুদ্ধিমানের কাজ করেছ। প্রাণে বাঁচানোই আসল। এরপর তিনি অন্য প্রসঙ্গে গেলেন না। তাঁর চোখে এখন ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে গভীর চিন্তার ছাপ। কিশোরী আর আমি খুব সতর্ক হয়ে তাঁর সামনে বসলাম। আমরা তখনও দিনের বেলার আক্রমণের আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি। কিশোরী জিজ্ঞাসা করল, আপনি কি কিছু বুঝতে পারলেন ঠাকুরমশাই? বাইরে যাওয়ার পর কি কিছু দেখলেন? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তাঁর ঠোঁটের কোণে সেই রহস্যময় চেনা হাসিটি ফুটে উঠল। আজ আর কোনো কথা নয়। তোমরা দুজন যাও, বিশ্রাম নাও, কিন্তু খুব বেশি ঘুমিও না, কারণ আজ মাঝরাতে তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো আমি। তাঁর একটি কথায় আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এমন রোমাঞ্চকর আহ্বানে সাড়া না দিয়ে কি থাকা যায়? আমাদের চোখের ইশারাতেই আমরা একমত হলাম, ঘুম হবে না। আমরা আগ্রহভরে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। রাতের খাবার শেষ হলো, কিন্তু গল্প বা হাসি ঠাট্টার কোনো অবকাশ ছিল না। একটা চাপা উত্তেজনা আর কৌতূহল আমাদের আচ্ছন্ন করে রাখল। দীর্ঘ অপেক্ষার পর ঘড়ির কাঁটা যখন প্রায় 2টো ছুঁয়েছে, তখন আমরা দুজন সন্তর্পণে ঠাকুরমশাইয়ের ঘরের দিকে গেলাম। তিনি প্রস্তুত হয়েই ছিলেন। তাঁর হাতে সেই পুঁটুলি আর লাঠি। চলো। তিনি কথাটা ফিসফিস করে বললেন, যেন দেওয়ালেরও কান আছে। তিনজনে নিঃশব্দে চললাম। জগৎমোহনবাবুর ঘরটির পাশ কাটিয়ে আমরা পৌঁছলাম বাড়ির পূর্ব দিকে অবস্থিত একটা অপেক্ষাকৃত ছোট কামরার সামনে। এই কামরাটি হলঘরের ঠিক লাগোয়া। গত সন্ধ্যায় এখানেই জগৎমোহনবাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন। ঘরের মধ্যে আবছা অন্ধকার। ঠাকুরমশাই লণ্ঠন জ্বালানোর ব্যবস্থা করলেন। তার মৃদু আলোয় মেঝের একটি নির্দিষ্ট স্থানে আলো ফেললেন। এইখানে। ঠাকুরমশাই আঙুল দিয়ে জায়গাটা দেখালেন। ঠিক এইখানেই জগৎমোহন পড়েছিলেন। আর লক্ষ্য করো। তিনি আলো সামান্য সরিয়ে দিলেন। তার শরীরের পাশে মাটিতে কিছু আবছা দাগ ছিল।
আমি তখন সেইগুলো লক্ষ্য করে এইদিকে আসি। আমরা দাগগুলোর দিকে ঝুঁকলাম। খুব মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় যেন কিছু একটা জিনিস মাটি বা ধূলিকণা ভেদ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেছে। দাগগুলি অগোছালো নয়, বরং কিছুটা সরল রেখা অনুসরণ করেছে। এইবার আসল খেলাটা দেখো। ঠাকুরমশাই বললেন। তার হাতে একটি জিনিস দেখেই বোঝা গেল সেটা একটা ভারী কাচের গুলি। ছোটবেলায় যা দিয়ে খেলা হতো অনেকটা সেই রকম। তিনি সাবধানে গুলিটি পূর্ব দিকের দেওয়ালের কাছ থেকে মেঝের উপর ফেলে দিলেন। আলোয় আমরা দৃশ্যটা দেখতে লাগলাম, চমকে গেলাম। গুলিটা সেখানে এক মুহূর্তও স্থির রইল না। সেটি কোনো বাধা ছাড়াই দ্রুত গতিতে পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দেওয়ালের দিকে গড়িয়ে গেল এবং পশ্চিম দিকের দেওয়ালে গিয়ে মৃদু টং শব্দ করে থেমে গেল। ঠাকুরমশাই মিটিমিটি হাসলেন। কি বুঝলে? আমি মুহূর্তের জন্য ভাবলাম একটা সাদা গুলি নিজে নিজে গড়িয়ে যেতে পারে না, যদি না মেঝেটা ঢালু হয়। তার মানে ঘরটা সামান্য হলেও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢালু হয়ে আছে, তাই না? ঠাকুরমশাই খুশি হয়ে মাথা ঝাঁকালেন। হ্যাঁ, একেবারে ঠিক। কিশোরী তখন মেঝের দিকে তাকিয়ে বলল, আর একটা জিনিস ঠাকুরমশাই, এই অংশের মেঝেটা বাকি ঘরের মতো কিন্তু পুরনো বলে মনে হচ্ছে না। দেখুন, বাকি বাড়ির মেঝেতে যে শ্যাওলা আর ধুলো আছে এখানে কিন্তু তা নেই। এই অংশটা যেন নতুন করে বানানো হয়েছে। ঠাকুরমশাইয়ের চোখ আরো উজ্জ্বল হয়ে উঠল। ঠিক ধরেছ, আমি গতকালই দেখেছিলাম ঘরের এই অংশটা বাকি অংশের তুলনায় নতুন। অর্থাৎ এখানে হয়তো কোনো কাঠামো ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে বা কোনো পরিবর্তন করা হয়েছে। এবার তিনি তার রহস্যের পুঁটুলি থেকে একটা সাধারণ সুপুরি বের করলেন। সুপুরিটি হাতে নিয়ে তিনি কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়লেন, যা আমাদের কানে এলো না। মন্ত্র পড়া শেষ হতেই তিনি সুপুরিটি সাবধানে পূর্বের দেওয়াল আর মেঝের সংযোগস্থলে ফেলে দিলেন। এইবার আর গুলি গড়িয়ে যাওয়ার মতো শব্দ হলো না। মন্ত্রপুত সুপুরিটি মেঝেতে পড়ার সাথে সাথেই গড়িয়ে না গিয়ে বরং একটা বিশেষ জায়গায় এমনভাবে চিটে থাকলো যেন কোনো শক্তিশালী চুম্বকের উপর একটা লোহার টুকরো সজোরে আটকে রয়েছে। সুপুরিটি তখন মেঝের সঙ্গে এমনভাবে মিশে আছে যেন এর নিচে কিছু একটা তাকে প্রবলভাবে টেনে ধরেছে। ঠাকুরমশাইয়ের চোখে তখন এক অলৌকিক দীপ্তি। তিনি চাপা কণ্ঠে বললেন, বুঝেছ, এইদিকে ঠিক মেঝের নিচে কিছু একটা আছে। ঠিক তখনই সেই ভয়ানক ঘটনাটা ঘটল। ঘরের জমাট নীরবতাকে খান খান করে দিয়ে চারিদিক থেকে ভেসে এলো এক তীব্র বিভৎস হাসি। শব্দটা যেন শুধু আমাদের কানে নয়, একেবারে মেরুদণ্ড ভেদ করে যাচ্ছিল। মনে হলো যেন কোনো অদৃশ্য প্রেতাত্মা আমাদের তিনজনের কার্যকলাপ খুঁটিয়ে দেখছিল এবং আমাদের আবিষ্কারের স্পর্ধা দেখে বিদ্রুপ করছে। গোটা ঘর জুড়ে হাসির তরঙ্গ, যা মুহূর্তে আমাদের রক্ত জল করে দিল। সারা শরীরে একটা হিমশীতল অস্বস্তি কাজ করতে শুরু করলো, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমি আর কিশোরী ভয়ে সিঁটিয়ে গেলাম। এই বুঝি সেই অলক্ষ্য ছায়া বা প্রাণীটি ঝাঁপিয়ে পড়বে। আমরা দুজন সভয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম, কিন্তু ঠাকুরমশাই যেন এইসব কিছুর জন্য প্রস্তুত ছিলেন। তাঁর চোখে কোনো ভয় নেই, বরং সেই মুহূর্তে এক অদ্ভুত দুর্লভ দৃঢ়তা এবং ক্রোধ ঝলসে উঠল। মুহূর্ত মাত্র দেরি না করে তিনি তার পুঁটুলি থেকে একটা ছোট তামার পাত্র বের করলেন এবং হাতের আঙুল দিয়ে কিছু একটা বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলেন দ্রুত। সেই মন্ত্রের প্রতিটি শব্দ যেন অন্ধকারে এক একটি তীরের মতো ছুটে গেল। মন্ত্রের ক্ষমতা ছিল প্রবল। সঙ্গে সঙ্গে হাসির শব্দটা যেন দেওয়ালে ধাক্কা খেল। মুহূর্তের মধ্যে সেই খিকখিক হাসি যেন একটা বিরাট বিকট আর্তনাদে পরিণত হলো। সেই আর্তনাদ ক্রমে দুর্বল হতে হতে এক করুণ গোঙানির মতো শুনতে লাগলো এবং শেষে যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। পরিবেশ আবার নীরব হলো, কিন্তু এবার সেই নীরবতা আরও বেশি ভয়ঙ্কর। ঠাকুরমশাই এবার পুঁটুলি থেকে অত্যন্ত মোটা সুগন্ধযুক্ত একটা ধূপ বের করলেন। ধূপটি অস্বাভাবিক রকমের পুরু এবং সেটির রং গাঢ় হলুদ। তিনি আমাদের দিকে হাত বাড়িয়ে ইশারা করলেন এবং চাপা গলায় বললেন, ওটা জ্বালিয়ে দাও, এক মুহূর্ত দেরি নয়। তাঁর আদেশ পেয়ে আমি দ্রুত দেশলাই বের করলাম এবং কাঁপতে কাঁপতে ধূপের কাঠিটি ধরিয়ে দিলাম। ধূপ জ্বলতেই একটা তীব্র সুমিষ্ট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর যা ঘটল তা যেন এক অলৌকিক নির্দেশ।
ধূপের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উপরের দিকে না উঠে যেন কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা চালিত হয়ে সোজাসুজি পূর্ব দিকের দেওয়ালে ধাক্কা খেল। তারপর সেই ধোঁয়া কক্ষের মধ্যে স্থির না থেকে একটি নির্দিষ্ট পথ ধরে এঁকে বেঁকে পশ্চিমের ঘরের বাইরে যেতে শুরু করল। ধোঁয়ার গতিপথ ছিল মন্থর কিন্তু স্পষ্ট। আমরা তিনজনে সেই ধোঁয়ার পথ ধরে চলতে শুরু করলাম। ঠাকুরমশাই আগে, তাঁর হাতে আলো। আমরা দুজন মন্ত্রমুগ্ধের মতো তাঁকে অনুসরণ করলাম। ঘরের বাইরে বেরিয়ে ধোঁয়াটি আমাদের হলঘর পার করিয়ে বাড়ির পিছন দিকের জঙ্গল ঘেঁষা প্রান্তের দিকে চলে গেল। স্থানটি আরও বেশি অন্ধকারাচ্ছন্ন এবং নির্জন। আমরা যখন এই অপরিচিত পথে চলতে শুরু করলাম তখন ঠাকুরমশাই চাপা স্বরে আমাদের সাবধান করলেন। সাবধানে পা ফেলবে, এই জায়গাটা বড় স্যাঁতস্যাঁতে আর বিষধর সাপখোপ থাকতে পারে, পা বাঁচিয়ে চলো। তাঁর সতর্কবাণী শুনে আমাদের উত্তেজনা খানিকটা কমে এলো আর ভয়টা ফিরে এলো। আমরা প্রতিটি পদক্ষেপে সতর্ক হয়ে চললাম। আলোয় ঘাস লতার ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পা টিপে টিপে আমরা এগিয়ে চললাম। ধোঁয়ার রেখাটি যেন এক পথ প্রদর্শকের মতো কাজ করছিল, যার গতি সামান্য বদলায়নি। অবশেষে সমস্ত ধোঁয়া গিয়ে একটি নির্দিষ্ট স্থানে জমা হতে শুরু করলো, যেন এক অদৃশ্য পাঁচিল তাকে আটকে দিয়েছে। আমরা সেই স্থানে পৌঁছে দেখলাম ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে যেখানে শেষ হয়েছে ঠিক তার পাশেই রয়েছে একটি পুরনো কুয়ো। আমরা এতদিন এই বাড়িতে আছি কিন্তু এই দিকটায় আগে আসিনি। গভীর জঙ্গলের সঙ্গে মিশে থাকায় কুয়োটা আমাদের চোখে পড়েনি। কুয়োর চারপাশটা শ্যাওলা আর আগাছায় ঢাকা, তার মুখটা যেন একটা কালো গহ্বর। আমি আর কিশোরী সাবধানে মুখ বাড়ালাম, কিন্তু নিচের দিকেও আলো ফেলে বিশেষ কিছু দেখা গেল না। অন্ধকার ছাড়া আর কিছুই নেই। কুয়োর ভেতর থেকে একটা পচা ভেজা গন্ধ ভেসে আসছিল, আর সেই সঙ্গে এক তীব্র শীতলতা। জগৎমোহনবাবুর ভয় আর ঘরের ভিতরের হাসি সবকিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এই অতল গহ্বর। কুয়োটি যে কেবলই জলের আধার নয়, বরং কোনো ভয়ঙ্কর সত্যের গোপন আধার, তার বুঝতে বাকি রইল না। কিশোরী কুয়োর মুখে উকি মেরে তার গা চমচমে ভাবটা সামলে নিয়ে বলল, ভেতরে এত অন্ধকার, হ্যারিকেনের আলো যেন থমকে যাচ্ছে। জল কি আছে ঠাকুরমশাই? আমি কৌতূহল থামাতে পারলাম না। কুয়োর চারপাশ থেকে একটা ছোট নুড়ির মতো পাথর তুলে নিলাম। তারপর সেই পাথরটা সাবধানে কুয়োর মুখের ভেতর দিয়ে ফেলে দিলাম। আমরা তিনজনেই কান খাড়া করে রইলাম। একটা পাথর নিচে পড়ার সময় যদি জল থাকে তবে সেই জলের শব্দ একটা পরিচিত ঝপাং শব্দ তৈরি করে। কিন্তু আমরা মিনিট খানেক অপেক্ষা করলাম, কোনো শব্দ এলো না। কেবল পাথরের টুকরোর আঘাতের একটা চাপা ঠক আওয়াজ যেন অনেক নিচ থেকে ভেসে এলো, যা নির্দেশ করল যে কুয়োয় কোনো জল নেই। বহুদিন ধরে কুয়োটি শুকিয়ে আছে। ঠাকুরমশাই কুণ্ডলির দিকে একবার তাকালেন। তাঁর চোখে এখন দৃঢ়তার সঙ্গে এক প্রকারের উত্তেজনা। তিনি লাঠিটি মাটিতে ঠুকে বললেন, জল নেই মানে কাজটা আরো সহজ হলো। এইবার আসল রহস্যের মোকাবিলা করার সময়। তিনি কুয়োর উল্টো দিকে আঙুল দিয়ে দেখালেন। আমার এই বয়সে আর নামা সম্ভব নয়, আর তাছাড়া আমাকে উপরেও প্রস্তুত থাকতে হবে। তোমরা দুজনের মধ্যে কেউ একজন নামো। ওই দেখো, কুয়োর গায়ের দিকটায় ইট আর সিমেন্টের ফাঁকে ফাঁকে নিচে নামার সিঁড়ি তৈরি করা আছে। আমরা দেখলাম সত্যি কুয়োর অভ্যন্তরের দিকে পুরনো দিনের মতো করে পাথর আর ইটের ধাপ বসানো রয়েছে, যা ধরে নিচে নামা সম্ভব। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এই অভিযানে কিশোরীর সাহস আমার চেয়ে বেশি। সে একটুও না দমে রাজি হলো। আমি নামছি ঠাকুরমশাই, নিচে কি আছে দেখা যাক। আমরা সঙ্গে আনা জিনিসপত্র ঘাঁটতে গিয়ে দেখি একটা পুরনো দিনের হ্যারিকেন, যা জগৎমোহনবাবুর কাজের লোকেরা ব্যবহার করে, আমাদের হাতে ধরা ছিল। কিশোরী হ্যারিকেনটি সাবধানে জ্বালালো। কাঁচের চিমনির মধ্যেকার শিখাটি ভয়ে যেন মৃদু কাঁপছে। সে হ্যারিকেনটা হাতে নিয়ে কুয়োর মুখের দিকে এগোলো। আপনারা উপরে থাকুন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি চিৎকার করব। সাবধান কিশোরী, ঠাকুরমশাইয়ের সতর্ক বার্তা। তোমার প্রতিটা পদক্ষেপে মনোযোগ রাখো, আর কোনো বিপদ দেখলেই এক মুহূর্ত দেরি না করে উপরে উঠে আসবে। কিশোরী মাথা নেড়ে ইশারায় সম্মতি জানালো। তারপর সে সাবধানে কুয়োর কিনার ধরে প্রথম ধাপটিতে পা রাখল। একটা চাপা গোঙানির মতো শব্দ হলো, যা পুরনো ইটের গা থেকে এলো।
ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। আমরা দুজন দম বন্ধ করে কুয়োর মুখে দাঁড়িয়ে রইলাম। হ্যারিকেনের আলো প্রথমে খুব উজ্জ্বল দেখাচ্ছিল। সেই আলোয় কুয়োর স্যাঁতস্যাঁতে ভেতরের দেওয়ালগুলো দেখা যাচ্ছিল। একটু পরেই কিশোরী যখন আরও নিচে নামলো, তখন সেই আলো যেন জমাট বাঁধা অন্ধকারে শুষে যেতে লাগলো। একটা সময় এলো যখন কেবলই একটা মৃদু আবছা আভা দেখা যাচ্ছিল, আর তারপর সেটাও পুরোপুরি মিলিয়ে গেল। নিচে তখন শুধুই অন্ধকার আর নীরবতা। আমরা দুজন গভীর উদ্বেগে অপেক্ষারত। 1-2 মিনিট যেন অনন্তকালের মতো মনে হলো। নিচে কি হচ্ছে তা জানার কোনো উপায় নেই। কিছুক্ষণ পর সেই গহ্বর থেকে চাপা কিন্তু স্পষ্ট একটা গলার স্বর শোনা গেল। সেটা কিশোরী। ঠাকুর মশাই, আমি একদম নিচে পৌঁছে গেছি। মেঝেটা ভেজা, কিন্তু এখানে তো তেমন কিছু নেই, শুধুই পুরনো ইট আর কাদা। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তবে কি রহস্যের শেষ প্রান্তে কোনো ভয়াবহতা নেই? তবে কি ধোঁয়া ভুল পথ নির্দেশ করেছিল? ঠাকুরমশাই যেন স্বস্তির নিঃশ্বাসে ভাগ না নিয়ে কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রেখে বললেন, আর একটু ভালো করে দেখো কিশোরী, হ্যারিকেনের আলোটা আর একটু ঘুরিয়ে দেখো, দেওয়ালের গায়ের দিকে কোনো গর্ত বা ফাটল আছে কিনা। তার এই নির্দেশ শেষ হতে না হতেই আমরা নিচ থেকে একটা চাপা কিন্তু তীব্র চিৎকার শুনতে পেলাম। কিশোরীর সেই চিৎকার আতঙ্কে ভরা, যা অন্ধকারে গম গম করে উঠল। কিশোরী, কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি উদ্বিগ্ন হয়ে নিচে নামার প্রস্তুতি নিলাম। মুহূর্তের মধ্যে কিশোরী কুয়োর মুখে মুখ বাড়িয়ে দিল। হ্যারিকেনের কাঁপা আলোয় তার মুখটা যেন ভূতের মতো দেখাচ্ছে। চোখ দুটো বিস্ফারিত, আতঙ্কে কাঁপছে। সে কাঁপতে কাঁপতে প্রায় ফিসফিস করে বলল, কঙ্কাল, কঙ্কাল ঠাকুর মশাই, মানুষের কঙ্কাল। এখানে এখানে মেঝের ঠিক মাঝখানে একটা কঙ্কাল পড়ে আছে। আমার মুখমণ্ডল ভয়ে সাদা হয়ে গেল। কঙ্কাল? তবে কি জগৎমোহন বাবুর বাড়িতে ঘটে চলা সবকিছুর সঙ্গে এই মৃতদেহের কোনো যোগ আছে? কিশোরীর মুখের দিকে তাকিয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। কিন্তু আমি যখন এই ভয়াবহ দৃশ্যটির কথা ভেবে ভয়ে কাঁপছি, তখন দেখলাম ঠাকুরমশাইয়ের মুখে এক অদ্ভুত অভিব্যক্তি। তাঁর চোখে মুখে যেন বিন্দুমাত্র ভয় নেই, বরং তাঁর ঠোঁটের কোনো এক অদ্ভুত হাসি খেলা করছে। সেই হাসি দেখে মনে হলো যেন তিনি আগে থেকেই সবকিছু জানতেন, যেন এটাই তাঁর প্রত্যাশিত ছিল। এক ঝলকে তাঁর মুখে সেই হাসি দেখে আমার মনে হলো আমরা কেবল একটা প্রাচীন মঞ্চের দর্শক, যার চিত্রনাট্য ঠাকুরমশাইয়ের হাতে লেখা। ভোরবেলা আমরা জগৎমোহনবাবুকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনা সেই কক্ষেই গেলাম। তাঁর আঘাত সামান্য হলেও তিনি দুর্বল ছিলেন, তাঁকে সবটা জানাতে হবে, এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। আমরা তিনজন তাঁর বিছানার পাশে বসলাম। ঠাকুরমশাইয়ের ইঙ্গিতে আমিই প্রথম কথা শুরু করলাম। জগৎমোহনবাবু, আমি ধীরে ধীরে বললাম, আপনি নিশ্চয়ই সুস্থ বোধ করছেন এখন, কিন্তু রাতে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আমরা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছি। তারপর তাকে কুয়ো থেকে শুরু করে সুপুরের আটকে যাওয়া এবং শেষে কিশোরীর কঙ্কাল দেখার সমস্ত বৃত্তান্ত বিস্তারিত বললাম। কিশোরী মাঝে মাঝে দু একটা কথা যোগ করল। তার কণ্ঠে তখনও রাতের আতঙ্কের রেশ। জগৎমোহনবাবু সব শুনে অবাক হলেন না, বরং ভয় ও সন্দেহে তাঁর মুখ কালো হয়ে গেল। তিনি মাথা নেড়ে বললেন, অবিশ্বাস্য, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কঙ্কাল? আমার এই ঘরের পিছনে কুয়োর মধ্যে মানুষের কঙ্কাল এলো কি করে? আমি তো এমন কিছুর কথা জানি না। তার কণ্ঠে সত্যিই বিস্ময় ছিল নাকি তা ভয়ের আড়ালে থাকা কোনো অপরাধ বোধ, তা আমরা ঠাকুর করতে পারলাম না। ঠাকুরমশাই এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। এবার তিনি সরাসরি জগৎমোহনবাবুর চোখের দিকে তাকালেন। তাঁর সেই দৃষ্টিতে যেন সমস্ত রহস্যের পর্দা ভেদ করার ক্ষমতা। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর তীক্ষ্ণ হল। আপনি যদি না জানেন জগৎমোহনবাবু, তবে হয়তো এমন কেউ জানে যিনি আপনার চেয়েও এই ঘটনার বেশি সাক্ষী। জগৎমোহনবাবু চমকে উঠলেন। কে জানে? আমার তো এখানে আর কেউ নেই। ঠাকুরমশাই তাঁর হাতের ইশারায় তাঁর পিছন দিকের দেওয়াল বরাবর দেখিয়ে বললেন, ওরা দুজন, যারা এখন আপনার পিছনে দাঁড়িয়ে আছেন, তারা হয়তো সব জানেন।
জগৎমোহনবাবু হতভম্ব হয়ে গেলেন। তাঁর মুখের রক্তিম আভাটুকুও যেন মিলিয়ে গেল। তিনি আমাদের দিকে একবার তাকিয়ে কি ঘটেছে তা বোঝার চেষ্টা করতে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, দুজন? কোথায়? তিনি ধীর গতিতে ভয়ে ভয়ে বিছানায় ভর দিয়ে পিছনের দেওয়ালের দিকে তাকালেন। আমরাও কৌতূহলে ও আতঙ্কে সেই দিকে তাকালাম। আমাদেরও বুক কেঁপে উঠল। সেখানে সত্যিই দুটি অবয়ব। ঘরের ফ্যাকাশে আলোর মধ্যে কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে দেওয়ালের গায়ে মিশে যেন দুটো চেহারার রূপ নিয়েছে। সেই আকৃতি যেন দুটো মানব দেহ, কিন্তু কোনো রক্ত মাংসের মানুষ নয়। তাদের চেহারায় কোনো স্পষ্টতা নেই, কেবল ঘন কালো ধোঁয়ার আবছা অবয়ব। তাদের চোখে যেন এক তীব্র দৃষ্টি, যা সরাসরি জগৎমোহন বাবুর দিকে নিবদ্ধ। জগৎমোহন বাবু এই দৃশ্য দেখে কার্যত চমকে উঠলেন। তার মুখ থেকে একটা চাপা গোঙানির শব্দ বেরোল। তিনি যেন ভয়ে পাথরের মতো শক্ত হয়ে গেলেন। আর আমরাও সেই অলৌকিক দৃশ্যে বাকরুদ্ধ। তাঁর প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এইবার ঠাকুরমশাইয়ের চোখে আর হাসিনি, এখন কেবলই কঠোরতা। তিনি লাঠিটি ঠুকে বললেন, এখনো সুযোগ দিচ্ছি আপনাকে, সবটা বলার একটা শেষ সুযোগ দিচ্ছি, নইলে এরপর আমার হাতে আর কিচ্ছু থাকবে না। এই অশরীরীরা তখন যা করার করবে, আর তা থেকে আমি আপনাকে বাঁচাতেও পারবো না। জগৎমোহনবাবু তখনও ভয়ে কাঁপছেন। তাঁর চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে আছে সেই ধোঁয়ার অবয়ব দুটির দিকে। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। তিনি তখনও নীরব। মুহূর্তের মধ্যে সেই ছায়া দুটো অদৃশ্য হয়ে গেল, যেন কেউ ফুঁ দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল। কিন্তু তাদের উপস্থিতি যেন গভীর ছাপ ফেলে গেল, তাতে কোনো সন্দেহ নেই। এইবার ঠাকুরমশাইয়ের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি প্রচণ্ড রেগে উঠে দাঁড়ালেন। আপনি কিছুই বলবেন না তো? বেশ। আমরাও দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। আমরা তিনজন সবেমাত্র হলঘরের দিকে পা বাড়িয়েছি, অমনি সেই কামরাটির দরজা সশব্দে লেগে গেল, যেন অদৃশ্য কোনো হাত সজোরে দরজায় ধাক্কা দিল। আমি আর কিশোরী দ্রুত দরজার দিকে গেলাম। চেষ্টা করেও পাল্লাটা খুলতে পারলাম না, যেন ভেতর থেকে কেউ তা প্রবলভাবে চেপে ধরে আছে। তখনই ঘরের ভেতর থেকে জগৎমোহনবাবুর চিৎকারের শব্দ ভেসে এলো। প্রথমে একটা তীব্র যন্ত্রণার গোঙানি, তারপর তা আর্তনাদে পরিণত হলো। আমরা দুজন দরজায় ধাক্কা মারতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক বাইরে থেকেই ঠাকুরমশাই শান্ত কিন্তু বজ্রের মতো কণ্ঠস্বরে প্রশ্ন করলেন, আপনি সব স্বীকার করছেন? ভেতর থেকে জগৎমোহনবাবুর ক্ষীণ যন্ত্রণাকাতর কণ্ঠস্বর ভেসে এলো। করছি করছি, সব স্বীকার করছি। আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তার স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে সেই চেপে থাকা দরজাটি যেন জাদু বলে খুলে গেল। আমরা দুজন দ্রুত ভেতরে ঢুকলাম। ঘরে আলো আঁধারি। প্রথমে চোখে পড়ল ঘরের ভেতরের দেওয়ালে শূন্যে ভাসছেন জগৎমোহনবাবু। তাঁর পা মাটির স্পর্শ থেকে হাতখানেক ওপরে, তার সারা শরীর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তারপর সেই অদৃশ্য রজ্জু যেন ছিঁড়ে গেল। থুপ করে তিনি মেঝেতে পড়ে গেলেন। তিনি মাটিতে পড়ে যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন। ঠাকুরমশাই ধীর পায়ে এগিয়ে এসে তাঁর পাশে দাঁড়ালেন। কোনো সহানুভূতি নয়, কেবল এক বিচারকের কঠোরতা তাঁর চোখে। সব শুনবো জগৎমোহন বাবু, কিন্তু একটু পর। আগে কিছু কাজ বাকি আছে, চটপট চলুন। তিনি দ্রুত দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমরাও আর এক মুহূর্ত দেরি না করে তাঁর পিছু নিলাম। বাইরে এসে দেখলাম দিনের আলো ততক্ষণে ফুটে উঠেছে। ঠাকুরমশাই কোনো অদৃশ্য ইঙ্গিতেই যেন প্রস্তুত থাকা গ্রামের কয়েকজন কর্মঠ লোককে ডেকে এনেছিলেন। তিনি তাদের স্পষ্ট নির্দেশ দিলেন, তোমরা দুজন এক্ষুনি কুঁয়োয় নামো। সেখানে নিচে পাথরের মেঝেতে একটি কঙ্কাল আছে, খুব সাবধানে কঙ্কালটি তুলে আনবে। নির্দেশ পাওয়া মাত্র লোকগুলো দ্রুত কুয়োর দিকে চলে গেল। তারা দড়ি আর মইয়ের ব্যবস্থা করে এক এক করে নিচে নামল। কিছুক্ষণ পর সেই ভয়ঙ্কর গহ্বর থেকে একে একে দুটি মানুষের কঙ্কাল অত্যন্ত সতর্কতার সঙ্গে তুলে আনা হলো। কঙ্কাল দুটির কাঠামো প্রায় অক্ষত, কিন্তু বছরের পর বছর মাটির নিচে থাকার ফলে তা ভঙ্গুর। দেখে মনে হলো এরা যুবক অথবা কিশোর হবে। আমরা দুজন শিউরে উঠলাম। জগৎমোহনবাবুর পিছনের দেওয়ালের সেই ধোঁয়ার অবয়ব দুটি
তবে কি এদেরই অবয়ব ছিল? কিন্তু এরা কেন জগৎমোহন বাবুর উপর এত ক্রুদ্ধ, তার উত্তর হয়তো এখনই মিলবে। কঙ্কাল দুটিকে মাটিতে সাবধানে নামানো হলো। ঠাকুরমশাই এবার সেদিকে না তাকিয়ে সেই কামরার দিকে গেলেন যেখানে তিনি গুলি আর সুপুরি পরীক্ষা করেছিলেন। কঙ্কাল দুটোকে অনুসরণকারী লোকগুলোর দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, এসো, এইবার আসল কাজ। এই ঘরের পূর্ব কোণের দিকটায় যেখানে মেঝেটি নতুন করে গাঁথা হয়েছে সেখানে মাটি কোপাও। লোকগুলো ঠাকুরমশাইয়ের নির্দেশে কোনো প্রশ্ন করল না। তারা কুড়াল আর কোদাল নিয়ে সেই শান বাঁধানো মেঝের মাটিতে আঘাত করতে লাগলো। পুরনো মেঝে, তার উপর আবার নতুন করে সিমেন্ট সুরকি দেওয়া, প্রথমে কঠিন পাথরের টুকরোগুলো আর বালির মিশ্রণ ভাঙল। তারপর বেশ কিছুক্ষণ কঠোর পরিশ্রমের পর ভাঙা মেঝের নিচে কালো মাটি বেরিয়ে এলো। তারা আরও বেশ কিছুক্ষণ গভীর করে গর্ত করতে লাগলো। প্রতিবার কোদালের মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে আরও বেশি উত্তেজনায় কাঁপতে লাগলাম। কি আছে নিচে? কোনো গুপ্তধন নাকি আরও কোনো ভয়ানক রহস্য? অবশেষে একসময় কোদাল মাটিতে আঘাত করতেই ঠং করে একটা শক্ত জিনিসে আঘাত হানল। শব্দটা ধাতব আর অনেকটা টিনের মতো নয়, বরং ভারী কোনো বস্তু। সাবধান, ধীরে। ঠাকুরমশাইয়ের সতর্ক বাণী। সাবধানে মাটি সরিয়ে যখন জিনিসটা উপরে তুলে আনা হলো, তখন আমরা দেখলাম সেটা একটা অপেক্ষাকৃত ছোট পুরনো লোহার সিন্দুক। সিন্দুকটা মাটি আর শ্যাওলায় ঢাকা, আকারে ছোট হলেও ওজনদার। সিন্দুকটি হলঘরে আনা হলো। কঙ্কাল দুটি তখনও সিন্দুকের কয়েক হাত দূরে রাখা। মনে হলো যেন মৃতেরা নিজেরাই তাদের পাওনা বুঝে নিতে অপেক্ষা করছে। ঠাকুরমশাই কারো হাতে সিন্দুকটি দিলেন না, তিনি নিজেই নিজের হাতে সিন্দুকটি নিলেন। অত্যন্ত সাবধানে তিনি তার ডালায় হাত রাখলেন। সিন্দুকে কোনো তালা ছিল না, যেন তা কেবল মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। ঠাকুরমশাই সিন্দুকের ডালাটা আস্তে আস্তে খুললেন। আমরা দুজন রুদ্ধশ্বাসে তাকিয়ে রয়েছি। ভেতরে কি আছে, সোনাদানা নাকি কোনো অলৌকিক বস্তু? ডালা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে একটা তীব্র ফোঁস শব্দ বেরিয়ে এল। আমাদের দুজনের বুক এক মুহূর্তের জন্য যেন শুকিয়ে গেল। সিন্দুকের ভেতরে যা ছিল তা দেখে আমরা প্রায় পিছিয়ে গিয়েছিলাম। একটা মাঝারি আকৃতির ঘন কালো রঙের বিষাক্ত সাপ। সে সিন্দুকের ভেতরে কুণ্ডুলি পাকিয়ে বসেছিল এবং ডালা খোলার সঙ্গে সঙ্গেই ফোনা তুলে একভাবে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়েছিল। সাপটির চোখে আগুন আর তার ফোনায় সেই আদিম বিষের ইঙ্গিত। আমি নিশ্চিত যে জগৎমোহন বাবুকে এই সর্প সদৃশ্য বস্তুটি কামড়েছিল। ঠাকুরমশাই কিন্তু সাপটিকে দেখেও শান্ত। তিনি এক মুহূর্ত নড়লেন না, কেবল তাঁর চোখ দুটো যেন সাপটির চোখের গভীরে কি যেন খুঁজছিল। সেই মুহূর্তে যেন মানুষ আর সর্পের মধ্যে এক নীরব বোঝাপড়া চলছিল। কিছুক্ষণ সেই রকম থাকার পর আশ্চর্যভাবে সাপটি ফনা নামালো এবং ধীরে ধীরে সিন্দুকের ধার বেয়ে নিচে নেমে গেল। তারপর শান্তভাবে মাটিতে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। তার গতিতে কোনো তাড়া ছিল না। সাপটি চলে যাওয়ার পরে আমাদের স্বাভাবিক শ্বাস ফিরল। ঠাকুরমশাই এবার সিন্দুকের দিকে মনোযোগ দিলেন। সিন্দুকের ভিতরে সাপের কুণ্ডলির নিচে রাখা ছিল একটি বস্তু। তিনি সেটি সাবধানে তুলে আনলেন। আমরা মুগ্ধ হয়ে গেলাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা অপরূপ মূর্তি, এক দেবী মূর্তি। ধ্যানরত অবস্থায় বসে আছেন, কিন্তু দেবীর সারা শরীরে জীবন্ত সাপ জড়িয়ে রয়েছে। তাঁর হাতে, গলায়, মুকুটে। মূর্তিটি সম্পূর্ণ নীল রঙের, এমন এক নীল যা কোনো পরিচিত রং বা পাথর দিয়ে তৈরি নয়। এর গঠন এত মসৃণ, এত নিখুঁত, এটি কোনো পাথর দিয়ে তৈরি নাকি ধাতু তা বোঝা কঠিন। মূর্তিটি যে বহু প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই। এর প্রাচীনত্ব কয়েক শত বছর বা কয়েক হাজার বছরও হতে পারে। মূর্তির চোখ দুটো এমনভাবে খোদাই করা যেন তা অনন্তকাল ধরে কোনো গভীর সত্যের দিকে তাকিয়ে আছে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এইবার সমস্ত রহস্যের জাল যেন এক জায়গায় জড়ো হতে শুরু করলো। আমি চাপা গলায় জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, এটা কি? কিশোরীও সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, এত পুরনো মূর্তি কার এটা? ঠাকুরমশাইয়ের চোখে তখন এক গভীর প্রশান্তি। তিনি সিন্দুক আর কঙ্কালগুলোর দিকে একবার তাকালেন। তারপর ভক্তিপূর্ণ শ্রদ্ধায় মূর্তিটি হাতে ধরলেন। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু গম্ভীর। তিনি শুধু বললেন, বিশহরি। ঠাকুরমশাইয়ের মুখ থেকে বিশহরি নামটি উচ্চারিত হতেই এক গভীর ভক্তির আভা যেন মূর্তিটিকে ঘিরে ধরল। আমরা দুজন স্তব্ধ হয়ে সেই সাপ জড়ানো নীল দেবীর দিকে তাকিয়ে রইলাম। এইবার সমস্ত ঘটনা প্রবাহের কারণ আমাদের কাছে স্পষ্ট হতে শুরু করল। ঠাকুরমশাই তখনও মূর্তিটি হাতে ধরে দাঁড়িয়ে।
তাঁর চোখে এখন আর কোনো কৌতুক বা রহস্যের দীপ্তি নেই, আছে শুধু এক গভীর কর্তব্য বোধ। তিনি কঙ্কালগুলোর দিকে ইশারা করলেন, যেগুলো তখনও মাটিতে রাখা। সেই গ্রাম্য লোক দুজনকে তিনি শান্ত কণ্ঠে নির্দেশ দিলেন, শোনো, তোমরা দুজনে এই কঙ্কাল দুটিকে সাবধানে তোলো। এগুলি সেই হতভাগ্য রামুর দুটি ছেলের কঙ্কাল। আজ সকালে যে পাগল লোকটি ছুটছিল, এ তারই সন্তান। তোমরা ওকে ডেকে এনে দাও, আর এই অস্থি তার হাতে দাও। সে যেন তার ছেলেদের উপযুক্ত সৎকার করে। গ্রামের লোক দুজন মাথা নেড়ে আদেশ পালন করতে লাগল। তাদের চোখে এক ধরনের করুণ বিস্ময়। এইবার ঠাকুরমশাই দৃষ্টি ফেরালেন জগৎমোহন বাবুর দিকে। তখনও তিনি মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার মুখের উপর এক রাস অপরাধ বোধ আর ভয়। এবারে চলুন জগৎমোহন বাবু, আপনার আর লুকোনোর কিচ্ছু নেই। সব রহস্যের চাবিকাঠি আমাদের হাতে এসে গেছে। এখন আপনি বসুন। আপনি যা বলতে চেয়েও বলতে পারেননি, তা এবার আমাদেরকে বলুন। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর ক্ষীণ। জগৎমোহন বাবুকে ধরাধরি করে বিছানায় বসানো হলো। তাঁর ভয়, শারীরিক আঘাত এবং অপরাধ বোধ সব মিলিয়ে তিনি এখন প্রায় ভাঙা মানুষ। তিনি প্রথমেই ইতস্তত করলেন, তারপর একটা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর প্রথমে ক্ষীণ হলেও ধীরে ধীরে স্বাভাবিক হলো, যেন তিনি দীর্ঘদিন চেপে রাখা কোনো এক ভয়ানক বোঝা নামিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। বহু বছর ধরে আমি এখানে কয়লা খাদানে কাজ করেছি ঠাকুর মশাই। আমার জীবনের সবটুকু সময় এই মাটির গভীরে কেটেছে। টাকা রোজগার করাটাই ছিল একমাত্র লক্ষ্য, আর কিচ্ছু নয়। আমার কোনো পরিবার ছিল না, তাই টাকাই ছিল আমার কাছে সব। তিনি কিছুক্ষণ থামলেন, যেন সেদিনের সেই মুহূর্তের স্মৃতি মনে করার চেষ্টা করছেন। তখনও আমি কোম্পানির কাজে যুক্ত। একদিন গভীর খাদানে কাজ চলছে, হঠাৎ আমার কাছে দুজন মজুর ছুটে এলো। তারা দুজন ছিল আদিবাসী সম্প্রদায়ের, এই এলাকারই লোক। তারা তখন ভয়ে কাঁপছে আর উত্তেজিত। তারা ফিসফিস করে বলল, সাহেব, আমরা মাটির নিচে কিছু একটা পেয়েছি। মনে হয় এটা কোনো প্রাচীন জিনিস। আমি প্রথমে পাত্তা দিইনি, ভেবেছিলাম সাধারণ কোনো পাথর বা পুরনো বাসন হবে। কিন্তু তাদের অতিরিক্ত উত্তেজনা দেখে আমার কৌতূহল হলো। আমি তাদের সঙ্গে করে নিয়ে সেই জায়গায় গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠল। জগৎমোহন বাবু হাঁপাতে লাগলেন। কিশোরী দ্রুত তাকে জল দিল। সেটা ছিল এই মূর্তি। তিনি বিশ্বহরির মূর্তির দিকে ইশারা করলেন। মাটির নিচে একটি ছোট পাথরের ফাটলের মধ্যে এটি রাখা ছিল। মূর্তিটি দেখেই আমি বুঝেছিলাম এটি সামান্য জিনিস নয়। এই রূপ, এর নীল রং, এর গায়ে জড়ানো সাপের নকশা অপরূপ অলৌকিক। তখনই আমার ভিতরে এক ভয়ঙ্কর লোভ জন্মালো। আমি তৎক্ষণাৎ মজুর দুজনকে খুব কড়া গলায় বললাম, কাউকে যেন বলো না, একদম চুপ। এই ব্যাপারে একটা কথাও যেন বাইরে না যায়। আমার মাথায় তখন শুধু টাকা ঘুরছে। আমি জানতাম আন্তর্জাতিক বাজারে এমন প্রাচীন মূর্তি বিক্রি করতে পারলে আমি কয়েক লক্ষ টাকা পাব, আমার সারা জীবনের পরিশ্রমের চেয়েও বেশি। আমি ওদের বললাম যে এই জিনিসটা আমার কাজে লাগবে, আমি তোমাদের দুজনকে খুশি করে দেব, কিছু টাকা দেব। কিন্তু ওরা সহজে রাজি হলো না। ওরা বলল, সাহেব, এই মূর্তি বেদের সম্প্রদায়ের পূর্বপুরুষদের দ্বারা পূজিত বিশ্বহরি মায়ের মূর্তি হতে পারে।
এটা মাটির নিচে থাকা উচিত নয়, এটা ফিরিয়ে দেওয়া উচিত। ওরা ওটাকে কোনোভাবেই বিক্রি করতে রাজি ছিল না। ওরা কিছুতেই মানছিল না। ওদের বিশ্বাস আর আমার লোভ দুটোই সমান তীব্র ছিল। তখন আমি একটা ভয়ঙ্কর ফন্দি আঁটলাম। ওদের বললাম, আচ্ছা ঠিক আছে, এই মূর্তি যদি এত পবিত্র হয় তবে তোমরা এটি আমার বাড়িতে নিয়ে এসো। আজ রাতে তোমরা আমার বাড়ি এসো, তখন তোমরা এই মূর্তি নিয়ে যেতে পারো। তখন ওরা সরল মনে রাজি হয়ে গেল। ওরা ভাবল আমি বুঝি ওদের বিশ্বাসকে সম্মান করছি। আসলে আমি ওদের ভুলিয়ে দিলাম। আমি তখন মূর্তিটি নিয়ে সেই রাতেই আমার বাড়ি এলাম। এর রূপ আর আকর্ষণ এমন ছিল যে আমি এক মুহূর্তের জন্যেও এটিকে হাতছাড়া করতে চাইনি। কি রূপ এই মূর্তির! আমি যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম। তারপর সেই রাত এলো। মজুর দুজন সরল মনে আমার বাড়ি এলো। আমি তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম, যাতে তারা আমার উপর পুরোপুরি বিশ্বাস করে। তারপর রাত গভীর হলে আমি তাদের নিয়ে গেলাম সেই কুয়োর ধারে। জগৎমোহনবাবুর কণ্ঠস্বর তখন ভয়ে কাঁপতে শুরু করেছে। আমি যখন ওদের বললাম, কুয়োয় নতুন পাথর ফেলা হয়েছে, তোমরা দেখো তো ঠিক মতো বসেছে কিনা। তারপর তারা যেই কুয়োর দিকে মুখ বাড়ালো, আমি তাদের অজান্তে ছল করে ধাক্কা মেরে ফেলে দিলাম দুজনকে। সশব্দে তারা নিচে পড়ল। কুয়োয় তো জল ছিল না, তাই কেউ হয়তো তাদের চিৎকার শুনতে পায়নি। এরপর আমি দ্রুত কুয়োর মুখে মাটি চাপা দিয়ে দিলাম। কেউ কোনো দিন জানতে পারবে না। আর সেই মূর্তি? তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি এটিকে আমার বাড়িতে রাখলাম। আমি ভাবলাম এবার তো আমি ধনী। কিন্তু সেই রাতেই অদ্ভুতভাবে আমার বাড়িতে সাপের উপদ্রব বাড়তে শুরু করলো। ছোট বড় অজস্র সাপ, যা আগে কখনো দেখিনি। আমার মনে হলো এটা যেন মূর্তির জন্যই হচ্ছে, যেন দেবীর ক্রোধ। মূর্তিটাকে ঘরে রাখা নিরাপদ নয়। তখন আমি আবার একটা সিদ্ধান্ত নিলাম। আমি সেই মূর্তিটাকে আমার হল ঘরের পূর্ব কোণে, অর্থাৎ এই ঘরের পূর্ব কোণে যেখানে আপনি গর্ত করেছেন, সেইখানে পুঁতে দিলাম। আর তার উপর নতুন করে মেঝে বাঁধাই করলাম, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আমি ভেবেছিলাম ওটা ওখানে ততদিন নিরাপদ থাকবে যতদিন না আমি এর কোনো ধনী খদ্দের পাই এবং চুপিসারে বিক্রি করে দিতে পারি। কিন্তু তারপর থেকেই আমার ঘরে সেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় ঠাকুর মশাই। সেই খুটখুট শব্দ, গ্যাসের চাবি ঘোরা, দোতলা থেকে ধাক্কা দেয়া। আমি বুঝেছিলাম যেই দুজন মজুরের আত্মা আমার উপর প্রতিশোধ নিচ্ছে। তাদের মুখ বন্ধ করার ফল আজ আমি হাতে হাতে পেলাম। তখন আমি ভয়ে অস্থির হয়ে আপনাদের ডেকে আনি, যাতে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাই। জগৎমোহনবাবু, ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর শান্ত, অথচ প্রতিটি শব্দে যেন বজ্রের মতো ক্ষমতা। আপনি ভুল করেছেন। এই মূর্তি আপনার সম্পদ নয়, অভিশাপ। আপনি যে দুজন নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছেন, তারা এই মূর্তির রক্ষক ছিলেন। আপনি এদের আত্মাকে শান্ত হতে দেননি, তাই তারা আপনার পিছু নিয়েছে। আপনি যদি শান্তিতে বাঁচতে চান,
তবে আপনাকে একটি কাজ করতে হবে। জগৎমোহনবাবু উৎসুক হয়ে তাকালেন। কি করতে হবে? বলুন বলুন, আমি সবকিছু করতে রাজি আছি, কেবল আমাকে বাঁচান। আপনাকে এই মূর্তি ফিরিয়ে দিতে হবে বেদেদের। ঠাকুরমশাই স্পষ্ট নির্দেশ দিলেন। এই মূর্তি তাদের সম্প্রদায়ের, এটি তাদের পূজিত দেবী। এটি মাটির নিচে খুঁজে পাওয়ার পর থেকেই আপনার জীবনে যত দুর্ভোগ এসেছে, আর তার মূল কারণ এই অন্যায় দখল। আপনি দ্রুত ব্যবস্থা করুন, আমি লোক ডাকি, আপনি এই মূর্তি তাদের হাতে তুলে দিন। ঠাকুরমশাই এর কথা শেষ হতেই জগৎমোহনবাবুর চোখে আবার সেই চেনা লোভ ফিরে এলো। তার ভয় নিমেষে চাপা পড়ে গেল, চোখ দুটো যেন হিংস্রভাবে জ্বলে উঠল। তিনি তীব্র কণ্ঠে বললেন, ফিরিয়ে দেব? কেন দেব? আমি এটি মাটির নিচে খুঁজে পেয়েছি, এর মালিক আমি। আমার কপালে কি শুধু অভিশাপই লেখা আছে নাকি? এই মূর্তি বিক্রি করলে আমার বাকি জীবনটা আরাম আর আয়েশে কাটবে। আমি একবার পেয়েছি, আমি 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 আর হাতছাড়া করব না। ঠাকুরমশাই এর কপাল কুঁচকে গেল। আপনি চরম মূর্খতা করছেন। আপনার হাতে এখন সেই দুই মজুরের রক্ত লেগে আছে। দেবীর ক্রোধ আপনার ওপর। জগৎমোহনবাবু কথার মাঝখানে থামিয়ে দিলেন। তার কণ্ঠে তখন তীব্র উন্নাসিকতা। রাখুন রাখুন আপনার দেবীর ক্রোধ। আপনার এই সব তুকতাক মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে ভয় দেখাবেন না। আমি এই কঙ্কালের ভয় পাই না। ভয় দেখিয়ে আপনি হয়তো আমাকে দিয়ে বেদেদের কাছে এই সস্তা জিনিসটা পাঠাতে চাইছেন। আপনিও কি এই বেদেগুলোর সঙ্গে মিশে এই মূর্তি হাতাতে চাইছেন নাকি? আপনার কি লাভ হবে এতে? তিনি আরো রুক্ষ হয়ে বললেন, আপনাকে আমি এখানে ডেকেছি রহস্য সমাধানের জন্য, এসব প্রাচীন গল্প শোনানোর জন্য নয়। আপনার যদি কোনো ক্ষমতা থাকে তবে এই ছায়া দুটোকে দূর করুন, নইলে আমার বাড়ি থেকে যান। আমার টাকায় আপনি নজর দেবেন না, যান। ঠাকুরমশাই এবার সত্যি ক্ষুব্ধ হলেন। তাঁর চোখে আগুন ঝরতে লাগলো। জগৎমোহন, লোভ মানুষকে অন্ধ করে। আপনার পাপের প্রায়শ্চিত্ত না হলে আপনার মুক্তি নেই। মনে রাখবেন, কোনো তান্ত্রিক বা দেবতা সেই পাপ থেকে আপনাকে বাঁচাতে পারবে না, যা আপনি নিজের হাতে করেছেন। কথাটি বলতে বলতেই জগৎমোহনবাবু এক লাফে বিছানা থেকে নামলেন। তাঁর সমস্ত দুর্বলতা যেন কর্পূরের মতো উবে গেল। আর এক মুহূর্তও নয়। তিনি প্রায় হুঙ্কার দিলেন। এই মূর্তি আমি নেব। তিনি দ্রুত মেঝেতে রাখা বিষহরীর মূর্তিটি তুলে নিলেন এবং ঘরের দরজা লক্ষ্য করে পালিয়ে যেতে চেষ্টা করলেন। ধরো কে? ঠাকুরমশাইয়ের জোরালো নির্দেশ। আমি আর কিশোরী মুহূর্তের মধ্যে তাকে আটকাতে ছুটে গেলাম। আমরা দুজন তাঁর পথ আটকাতে উদ্যত হতেই ঠিক সেই সময়ে দরজার বাইরে একটা তীব্র তীক্ষ্ণ আহ শব্দ শোনা গেল। জগৎমোহনবাবু হঠাৎ করেই টাল সামলাতে না পেরে মেঝেতে সশব্দে পড়ে গেলেন। মূর্তিখানা তার হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। আমরা দ্রুত তাঁর কাছে গেলাম। প্রথমে ভাবলাম হয়তো বাধা দিতে গিয়ে তিনি পড়ে গেছেন, কিন্তু তাঁর মুখের দিকে তাকিয়ে বুঝলাম পরিস্থিতি অন্য রকম। তাঁর মুখ যন্ত্রণায় কুঁচকে আছে, আর তার চোখ দুটো তখনও সেই লোভ আর আতঙ্কে স্থির। তাঁর ডান পায়ের গোড়ালির কাছে কাপড়টি সরে গেছে, আর সেখানে এবার স্পষ্ট দেখতে পেলাম সেই দৃশ্য। দুটো গভীর ক্ষত চিহ্ন এবার আরও স্পষ্ট, আরও বিভৎস, আরও বড়। আঘাতের স্থানে রক্ত জমাট বেঁধেছে। আঘাতটি যিনি করেছেন তিনি সামান্য কেউ নন। ঠিক সেই মুহূর্তে ঠাকুরমশাইয়ের চোখে পড়ল সেই দৃশ্য। তিনি দ্রুত তার হাতের লাঠিটি দিয়ে মাটিতে আঘাত করলেন। জঙ্গলের দিকে যেতে থাকা একটা কালো মোটা সাপকে দেখা গেল, যেটি সবেমাত্র জগৎমোহনবাবুকে কামড়ে দ্রুত গতিতে চলে যাচ্ছিল। ঠাকুরমশাই হতাশ কণ্ঠে বললেন, সর্বনাশ, গোখরো সাপ। জগৎমোহনবাবু তখনও মাটির ওপর কোঁকাচ্ছেন, মুখ দিয়ে আরও বেশি ফেনা বেরোচ্ছে। তাঁর দেহ ধনুকের মতো বেঁকে গেছে। আমি আর কিশোরী বুঝলাম এবার আর হাসপাতাল নয়, বিষহরী দেবীর ক্রোধ যেন এবার চূড়ান্ত সাজা দিতে এসেছে। গোখরো সাপের ছোবল থেকে এই অবস্থায় বাঁচা অসম্ভব, বিশেষত যখন শরীরে আগে থেকেই বিষের প্রভাব রয়েছে। সে এক ভয়ানক দৃশ্য। গোখরো সাপের বিষে জগৎমোহনবাবুর শরীর তখন নীলচে হয়ে আসছে।
তাঁর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আমি আর কিশোরী যখন কিংকর্তব্য বিমূঢ়, তখন ঠাকুরমশাই শান্ত অথচ দ্রুত হাতে তাঁকে গাড়িতে তুলতে নির্দেশ দিলেন। আমরা সেই মধ্যরাতেই জগৎমোহনবাবুকে নিয়ে বেদেদের বসতির দিকে রওনা দিলাম। এই বসতি গ্রামের এক প্রান্তে পাহাড় আর জঙ্গলের মাঝামাঝি একটা জায়গাটা বেশ ঘন আর গাছপালায় ঢাকা। বেদেদের বসতিতে পৌঁছানোর পর সেখানে এক ভিন্ন চিত্র দেখতে পেলাম। জগৎমোহনবাবুকে সেখানে একটা মাদুরের ওপর মাটিতে শুইয়ে রাখা হলো। তারপর তার বিষাক্ত পায়ের ক্ষতস্থানে আদিবাসী পদ্ধতিতে হলুদ আর কিছু জড়িবুটি মেখে দেওয়া হলো। বেদেদের নিজস্ব চিকিৎসা শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই তখন আর কোনো কথা বললেন না। হাতে থাকা নীল বর্ণের বিষহরী দেবীর মূর্তিটি দেবেদের প্রধানদের কাছে এগিয়ে দিলেন। এটি যে তাদের বহুদিনের পুরনো হারানো সম্পদ তা বোঝার জন্য তাদের একবার দেখাই যথেষ্ট ছিল। দেবী মূর্তিটি দর্শন করার জন্য পুরো বসতির মানুষজন ভেঙে পড়ল। তাদের চোখে তখন ভক্তি, আনন্দ আর এক পবিত্র প্রাপ্তির তৃপ্তি। নারী, পুরুষ, শিশু সকলেই হাঁটু গেড়ে বসে সেই মূর্তিকে প্রণাম করল। বেদেদের প্রাচীন প্রথা অনুসারে সঙ্গে সঙ্গেই মায়ের মূর্তিটিকে দুধে চুবিয়ে রাখা হলো। তারপর শুরু হলো তাঁর পুজো। সেই মন্ত্র এবং আচার অনুষ্ঠান আমাদের চেনা ব্রাহ্মণ্য রীতির মতো ছিল না। তা ছিল প্রকৃতির কাছাকাছি থাকা এক প্রাচীন জনগোষ্ঠীর গভীর ভক্তি। পুজো চলাকালীন বেদেদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি, যার হাতে নিরাময়ের চিহ্ন, তিনি দুটি মসৃণ কালো পাথর নিয়ে এলেন। সেই পাথর দুটি দেবীর মূর্তির সামনে রেখে মন্ত্রপাঠ করলেন এবং তারপর সাবধানে সেই পাথর দুটি জগৎমোহনবাবুর সাপে কামড়ানো পায়ের ক্ষতস্থানে ছোঁয়ালেন। আশ্চর্যকাণ্ড, পাথর দুটি বিষের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কালো রং বদলে নীলচে হয়ে উঠল, যেন পাথরগুলো নিজেই সমস্ত বিষ শুষে নিচ্ছে। আর ধীরে ধীরে জগৎমোহনবাবুর শরীর থেকে বিষের প্রভাব যেন নেমে যেতে শুরু করলো। তাঁর মুখমণ্ডলের নীলচে ভাব কমে এলো আর দেহের কাঁপুনিও স্তিমিত হল। বেদে গ্রামের সবচেয়ে বুড়ো মানুষটি তখন এগিয়ে এলেন। তিনি ঠাকুরমশাইকে তাঁর আঞ্চলিক ভাষায় একটি গল্প শোনালেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু আবেগে ভরা। বহু বছর আগে আমাদের পূর্বপুরুষ মরুল বেদে এই বিষহরী মায়ের মূর্তিটি তৈরি করেছিলেন। মা মনসার অংশ ইনি। তিনি বিষ হরণ করেন, রোগ দূর করেন। তারপর কি হলো কে জানে। একদিন মায়ের এই মূর্তিটি আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আজ এত বছর পর মা আবার নিজের বাড়ি ফিরেছেন। বৃদ্ধ হাত জোর করে ঠাকুরমশাইকে প্রণাম করলেন। আপনি নিশ্চয়ই কোনো দিব্য পুরুষ ঠাকুর মশাই, তাই আপনার হাত দিয়ে মা আজ আবার নিজের আস্তালায় ফিরে এলেন। আমরা আজ ধন্য। অল্প কিছুক্ষণ পর জগৎমোহনবাবুর চোখ খুলল। বিষের প্রভাব কেটে যাওয়ায় তাঁর হুঁশ ফিরল। তিনি আমাদের দিকে তাকালেন। তাঁর চোখে তখন আর লোভ বা অহংকার নেই, আছে কেবল একটা গভীর লজ্জা আর কৃতজ্ঞতা। তিনি আর কোনো কথা বললেন না, কেবল স্থির চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে যেন দেবীর ক্রোধ শান্ত হলো। বিষহরী মায়ের মূর্তির মধ্যেও এক অদ্ভুত জেল্লা ফুটে উঠল, যেন তিনি আসল স্থানে ফিরে এসে খুশি। মায়ের মূর্তি এক গভীর প্রশান্তির যোগ নিদ্রায় মগ্ন হয়েছেন। পরের দিন সকালে আমরা সেই গ্রাম থেকে রওনা দিলাম। পথে আস্তে আস্তে আমি আর কিশোরী দুজনেই শান্ত ছিলাম। অবশেষে আমি নীরবতা ভাঙলাম। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই বিষহরী মূর্তির ব্যাপারটা কি? এর শক্তি কি শুধু সাপ বা বিষের ওপর? ঠাকুরমশাই তার চেনা শান্ত ভঙ্গিতে বললেন, বিষহরী অর্থাৎ যিনি বিষ হরণ করেন। আমাদের পরিচিত মা মনসাকেই বেদেরা এই নামে ডাকে। মা কেবল সাপের বিষ হরণ করেন না, তিনি মানুষের মনের বিষও হরণ করেন। তিনি জগৎমোহন বাবুর শরীরের বিষ হরণ করলেন, আর মূর্তি তার আসল জায়গায় ফিরে যেতেই তোমরা দেখলে সেই দুই মজুরের আত্মাও মুক্তি পেল। তাদের কাজ ছিল এই মূর্তির রক্ষা করা, সেই কাজ পূর্ণ হলো। কিন্তু আমার মনে শান্তি এলো না। আমি রেগে জিজ্ঞাসা করলাম, কিন্তু যে ব্যক্তি সেই দুজন নিরপরাধ মানুষকে হত্যা করলো তার কোনো শাস্তি হবে না? সে তো কেবল অল্প বিষের প্রভাব থেকে মুক্তি পেল। হ্যাঁ, তার পাপের বিচার কি হবে?
ঠাকুরমশাই গাড়ি থেকে বাইরের দিগন্তের দিকে তাকালেন। তিনি বললেন, শোনো, কর্মফল জিনিসটা এমন যে তার হাত থেকে জগতে কেউ বাঁচতে পারেনি। জগৎমোহনও তার শাস্তি পাবে। সে যে পাপ করেছে তা এই ব্রহ্মাণ্ড একদিন ফিরিয়ে দেবে। সেই শাস্তি আমরা দেবার কেউ নই, এই ব্রহ্মাণ্ডই তাকে দেবে। তার কথায় এক গভীর দার্শনিক সত্য ছিল। আমরা সেই কর্মফলের বিধান মেনে নিলাম। কিছুদিন পর আমি যখন আবার আমার অফিসের দৈনন্দিন জীবনে ফিরেছি, তখন একদিন সকালবেলা খবরের কাগজের পাতায় চোখ বোলাতে গিয়ে একটা খবর দেখে আমি থমকে দাঁড়ালাম। শিরোনাম ছিল, রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে এক বিত্তশালী ব্যক্তিকে কয়েকজন ডাকাত খুন করে এবং তার অর্থ সম্পদ লুট করে নিয়ে যায়। আমি দ্রুত খবরটির বিস্তারিত পড়লাম এবং সেই খবরটিতে আমি সেই লোকটির নাম পেলাম, জগৎমোহন। ঠাকুরমশাইয়ের বলা কথাগুলো আমার মনে পড়ল। সেই শাস্তি আমরা দেবার কেউ নই, এই ব্রহ্মাণ্ডই তাকে দেবে।